ইন্টারভিউ দিতে এসেছি, অনেকক্ষণ ধরেই বসে আছি। হঠাৎ আমার ডাক পড়ল, দেখে আসি কি হয়। গিয়ে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে আছে। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আরে খালেদ সাহেব, আসেন আসেন। বুঝলাম না উনি আমাকে এত সম্মান দিয়ে কথা বলছেন কেন। স্যার, এই হলো আমার ফাইল, দেখে নিন। আমি ওনার সামনে ফাইলটা দিয়ে বললাম। আরে করছেন কি? আপনি ইন্টারভিউ দিতে এসেছেন এটাই বেশি। আপনার চাকরিটা হয়ে গেছে। সে কি, আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না? না না, তার কোনো প্রয়োজন নেই। আপনি কাল থেকে অফিসারকে বলতে না দিয়ে আমি বললাম, থাক, প্রয়োজন নেই, করবো না আমি এই চাকরি, আসি, আসসালামু আলাইকুম। আমি এই কথা বলেই ফাইলটা নিয়ে চলে আসতে লাগলাম। আরে আরে দাঁড়ান। অফিসার পেছন থেকে ডাকছে, কিন্তু আমি কোনো সাড়া না দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এসব চাকরি করব না, এখন থেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করব। যদি বাইরে কোনো একটা চাকরি পাই তাহলেই হবে। এসব ভেবে রাস্তার মধ্যে দিয়ে হাঁটছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে একটা গাড়ি অনেকক্ষণ ধরেই হর্ন দিচ্ছে। এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিলাম, তাই বুঝতে পারিনি। বোঝা মাত্রই সাইডে চলে গেলাম, আর গাড়িটা চলে গেল। আমি ভাবছি এখন এই ব্যস্ত শহরে কোথায় যাব। আমি জানি এখন আমি যেখানে চাকরির জন্য যাই না কেন, কোনো স্থানে আমি নিজের যোগ্যতা দিয়ে চাকরি করতে পারবো না। এসব ভাবতে ভাবতে আমি রেলওয়ে স্টেশনে চলে এলাম। যাদের কোনো ঠিকানা নেই তারা স্টেশনেই শুয়ে থাকে, আজ থেকে না হয় আমি এদের মাঝে একজন। যেই ভাবা সেই কাজ। আমি আমার ব্যাগটা পাশে রেখেই শুয়ে পড়লাম। এখানে ব্যাগ রাখাটা কোনো নিরাপদ নয়, তাই শুয়ে না থেকে উঠে বসে পড়লাম। ভাবছি কুলির কাজ করব। এইভাবে অনেকক্ষণ বসে থাকার পর রাত্রে নেমে এলো। পকেটে তেমন কোনো টাকাও নেই যে এই মুহূর্তে কোনো কিছু খাবো। পকেটে একটা ছোট ফোন পড়ে আছে। হঠাৎ পেছন থেকে কেউ আমার কাঁধে হাত দিল। পেছনে তাকে দেখলাম একজন 45 কি 50 বছর বয়সের মধ্য একটা লোক আমার কাঁধে হাত দিয়ে ধরে আছে। আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম। তোমাকে খুব চিন্তিত লাগছে কেন বাবা? কই না তো। ও, আমি যখন রাস্তা দিয়ে গাড়ি করে আসছিলাম তখন দেখলাম তুমি অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলে, তাই জিজ্ঞাসা করছিলাম। ও, তাহলে রাস্তায় গাড়িতে আপনিই ছিলেন? হুম। ও, অনেকদিন ধরে একটা চাকরি খুঁজছিলাম, কিন্তু কিছুতেই পেয়ে উঠছি না জানেন। আমি একটু মিথ্যা বললাম। আজকালকার চাকরি বাকরি খুব অভাব। আচ্ছা, তুমি কি কি কাজ জানো? সব সব কাজ জানা আছে আমার। গাড়ি চালাতে পারো? খুব ভালো জানি। ড্রাইভারের কাজ করবে? কোথায়? আমার গাড়ি ড্রাইভ করার কথা বলছি। জি, আমি রাজি। তাহলে দেরি কেন, চলো। লোকটা বলে সামনে এগোতে লাগলো। আমি আস্তে আস্তে সামনে যেতে লাগলাম। একমাত্র পেটের জ্বালায় রাজি হয়েছি, নাহলে হয়তো রাজি হতাম না। আমি ভদ্রলোকটির পিছু পিছু গিয়ে গাড়িতে উঠলাম। এর আগেও আরও অনেক চালিয়েছি, তবে সেগুলো আমার নিজের। আজ পরিস্থিতি অন্যরকম বলে ড্রাইভারই করছি। আমি উঠে গাড়িটা স্টার্ট দিলাম, আর ওই ভদ্রলোকটি আমার পাশে বসেছিলেন। তুমি কোনো চিন্তা করো না, তোমার থাকা খাওয়ার দায়িত্ব আমার। এসবের জন্য তোমার কাছে কোনো মাইনে কাটবো না। তাছাড়া প্রতি বছর ঈদের বোনাস সহ সকল জামা কাপড়ও পাবে। তবে তোমাকে আমার সাথে একটা চুক্তি করতে হবে। জি, সমস্যা নেই, বলেন কি চুক্তি? আমি না বলা পর্যন্ত তুমি কাজ থেকে যেতে পারবে না। এ কি বলছেন স্যার? আপনি আমাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, আর আমি আপনাকে খুশি না করে চলে যাব? এ কি করে হয় বলেন? হুম আমি তোমার কাছ থেকে এটাই আশা করি। আর আমাকে স্যার স্যার বলো না তো। আমার নাম আশরাফ। তুমি আমাকে আঙ্কেল বলে ডাকতে পারো। ঠিক আছে স্যার, মানে আঙ্কেল। এবার থামো, আমরা এসে পড়েছি। এতক্ষণ উনি আমাকে ইশারায় রাস্তা দিয়ে গিয়ে দিচ্ছিলেন। আমরা দুজনেই গাড়ি থেকে নামলাম। নামার পর এসো ভেতরে এসো, সেখানে তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। হুম তারপর আমি আমার ব্যাগ নিয়ে ভেতরে যাচ্ছিলাম। বাড়ি থেকে বাড়িটাকে রাজপ্রাসাদ বলেই মনে হচ্ছে। অনেক বড় এবং সুন্দর এই বাড়ি। চারিদিক দেখতে দেখতে আমি ঘরে প্রবেশ করলাম। বাড়ি থেকে ঘরটা যতটা ভেবেছিলাম, এসে দেখলাম তার থেকেও সুন্দর। কিন্তু তেমন অবাক হয়নি, কারণ এর আগেও আরও এমন অনেক ঘরে থেকেছি আমি। এটা হলো আমাদের বাড়ি। বাড়িতে তেমন কেউ থাকে না। কাজের লোকেরা এখন নিজেদের বাড়ি চলে গেছে। এখন শুধু আমি আর আমার দুই কন্যা আছি এই বাড়িতে। আর ম্যাডাম? উনি রোহিতাকে জন্ম দেওয়ার পরেই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেন। আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও সরি, কিন্তু রোহিতা? ও, তোমাকে তো বলা হয়নি, আমার ছোট মেয়ের নাম রোহিতা আর বড় মেয়ের নাম ইশিতা। হঠাৎ একটা 7-8 বছর বয়সী মেয়ে এসে আঙ্কেলকে বলল, বাবা,
তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো, একা একা আমার একদম ভালো লাগছিল না। আঙ্কেল আমাকে দেখিয়ে, এই তো তোমার এই ভাইয়াকে নিয়ে আসতে গেছিলাম। আর তোমার আপু কই? ওইটা একদম ভালো না, আমাকে নিয়ে খেলতে খেলতে ঘুমিয়েই পড়েছে। ও। বাবা, এই ভাইয়া বুঝি এখানেই থাকবে? এখন থেকে সে এখানে থাকবে। আর খালেদ, এ হলো আমার ছোট মেয়ে রোহিতা। জি। মা রোহিতা, যাও ভাইয়াকে ঘরটা দেখে নিয়ে এসো, খেতে হবে তো। আচ্ছা বাবা, চলো ভাইয়া। চলো। আমি রোহিতার গালে হাত দিয়ে বললাম, অনেক কিউট একটা মেয়ে, আচরণও অনেক ভালো। সে আমাকে তার পিছু পিছু নিয়ে যাচ্ছে, আমি তার পিছু পিছু গেলাম। অবশেষে রোহিতা আমাকে একটা ঘরে নিয়ে গেল। এটাই হলো তোমার ঘর, আজ থেকে তুমি এখানেই থাকবে। মেয়েটা একটা মিষ্টি সুরেই বলল, আচ্ছা। তারপর আমি আমার ব্যাগপত্র সেখানে রেখে দিলাম এবং রোহিতা আমাকে তাদের খাবার ঘরে নিয়ে গেল। সেখানে আমি আর আঙ্কেল খেয়ে নিলাম। অনেক ভালো খাবার হলো আমাদের। তারপর রোহিতাকে তার বাবা নিয়ে গেল, আর আমি আমার ঘরে এসে ব্যাগের জিনিসপত্র গুছিয়ে রেখে দিলাম এবং বিছানায় শুয়ে একটা বড় ঘুম দিলাম। সকালে উঠলাম রোহিতার ডাকে। তারপর রোহিতা যা বলল তা শুনে অনেকটাই অবাক হলাম। তুমি এখনো শুয়ে আছো? ওইদিকে ওই ডাইনিটি চিৎকার করে একা একাই কলেজে চলে গেছে, তার নাকি কলেজে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু ডাইনিটা আবার কে? ওই যে আমার একটা বোন আছে না, ইসি, তার কথাই বলছি। তার জন্যই তো আমাদের আগের ড্রাইভারটা পালিয়েছে। ও, তা তিনি চলে গেলেন কেন? ও অনেক রাগী। ও শুনেছে যে নতুন ড্রাইভার হয়েছে, কিন্তু সে এখনো ঘুম থেকে ওঠেইনি, তাই কিছুক্ষণ বকবক করে চলে গেছে। ও, তা তুমি আমাকে ডাকলেই পারতে। ডাকবো কি করে? আমি নিজেই তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন বাবা আমাকে পাঠিয়েছে আমি যেন তোমাকে ডেকে নিয়ে যাই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, আমি তোমাকে নিয়ে যাই, খেতে হবে তো। ও, তাহলে চলো। তারপর আমি ফ্রেশ হয়ে রোহিতের সাথে বাইরে চলে এলাম। এসে দেখলাম আঙ্কেল খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। তারপর রোহিতা আমাকে টেনে একটা চেয়ারে বসিয়ে দিয়েছে। আমি সেখানেই বসে রইলাম। বসে আছো কেন? খাওয়া শুরু করো। আঙ্কেল, বড় মেম সাহেব নাস্তা করে গেছেন? তার কথা চিন্তা করতে হবে না। তার কথা চিন্তা করে তোমার লাভ নেই। তোমাকে কিছু কথা বলে রাখি, আমার মেয়েটা এমনিতেই বদমেজাজি। তার সাথে সাবধানে কথাবার্তা বলো, আর তার কোনো কথায় মন খারাপ করো না। আর তুমি নিজেকে শুধু ড্রাইভার মনে করো না, তুমি ঈশিতাকে রক্ষা করার দায়িত্ব নিতে পারো। এতে তোমার টাকা দ্বিগুণ করে দেওয়া হবে। সমস্যা নেই আঙ্কেল, আমি এসব সামলে নিতে পারবো। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। সে ভরসা আমি তোমার উপর রাখি। জি। এখন খেয়ে নাও, তারপরে ঈশিতাকে নিয়ে আসতে যেতে হবে। জি আঙ্কেল। তারপর আমি খেয়ে নিলাম। এখন আমি শুধু ড্রাইভারই নয়, আমি একজন বডিগার্ড। ভাবতেই অবাক লাগছে, দুনিয়ার কি অপরূপ পরিবর্তন। আগে আমার কাছে 4-5টা বডিগার্ড সবসময় থাকতো, আর এখন আমি নিজেই অন্যের বডিগার্ড। আমি বডিগার্ড হওয়ায় রাজি হতাম না, শুধু টাকার কথা শুনে রাজি হলাম। আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার। নিজে কাজ করতে চাই নিজের যোগ্যতায়। চলো, ঘরে যাবে না? ও, চলো। তারপর আমি আর রোহিতা চলে এলাম আমার রুমে। সেখানে দুজনে কিছুক্ষণ গল্প করার পর আমি প্রস্তুত নিয়ে নিলাম বড় মেম সাহেবকে নিয়ে আসার জন্য। আমি প্রস্তুত হয়ে আঙ্কেলের সামনে গেলাম। আঙ্কেল, আজ অফিসে যাননি, তাই তিনি সারাদিন বাড়িতেই থাকবেন। কিন্তু আঙ্কেল, আমি মেম সাহেবকে চিনব কী করে? আজকে যাওয়ার সময় দেখলাম একটা লাল জামা পরে গেছে। দাঁড়াও, আমি তোমাকে তার একটা ছবি দিচ্ছি। ঠিক আছে আঙ্কেল। তারপর আঙ্কেল একটা ছবি এনে আমার হাতে দিলেন। মেয়েটা দেখতে অনেক সুন্দর, যে কেউ ক্রাশ খাবে। কিন্তু আমার এসব দেখলে চলবে না। আমি কলেজের ঠিকানাটা নিয়ে চলে এলাম কলেজের সামনে। এই পুরো শহর আমার অনেক চেনা, তাই কলেজ চিনতে সমস্যা হলো না। এসে দেখলাম কলেজ এই মাত্র ছুটি হয়েছে, চারিদিকে অনেক মেয়ে বেরিয়ে এসেছে। কিন্তু আমার এসব দেখলে চলবে না, মেম সাহেবকে খুঁজে বের করতে হবে। কিন্তু এত মেয়ের মাঝ থেকে কি করে খুঁজে বের করবো আমি? তবুও কলেজের ভেতর তাকে খুঁজেই চলেছি। হঠাৎ শুনলাম আমার পেছন থেকে যেন কোনো মেয়ে ডাকছে। গলার সুরটাও অনেক চেনা চেনা লাগছে। পিছনে তাকে দেখলাম, এটা আর কেউ নয়, আমার সেই কলেজের ফ্রেন্ড মোহিনী। আমরা একসাথেই কলেজে পড়াশোনা করতাম, কিন্তু এখন সে কলেজে কি করছে। হাই মোহিনী, কি খবর? কতদিন পর দেখা হলো আমাদের। সেটাই তো, আমি তোমাকে কতক্ষণ ধরে রাখছি, কিন্তু তুমি তো সাড়াই দিচ্ছ না। আরে শুনতে পাইনি, তুমি কলেজে কি করছো? ছোট ভাইকে নিতে এসেছি, সেও এখানেই লেখাপড়া করে।
ও, তা তোমার ভাই কোথায়? তোমাকে দেখেই আমি ওকে রেখে দৌড়ে এলাম। আচ্ছা, তুমি কি খুঁজছো? মেম সাহেবকে খুঁজছি। মেম সাহেব মানে? ড্রাইভারি প্লাস বডিগার্ডের চাকরি করছি একটা মেয়ের। কি কি বলছো এসব? কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো। কিছু হয়নি, এখন আসি। মেম সাহেবকে খুঁজতে হবে, বাই। আরে শুনে তো যাও, কিছু কথা আছে। মোহিনী পিছন থেকে ডাকছিল, কিন্তু আমার সময় নেই। অনেক খোঁজার পর একটা মেয়ের দিকে আমার চোখ পড়লো। ছবিটা হাতে নিয়ে দেখলাম এই সেই মেয়ে যার খোঁজে আমি ক্লান্ত। আমি এসে তার পাশে গিয়ে দেখলাম আর অনেক মেয়ে আছে তার সাথে। ম্যাম, আমি আপনাকে নিতে এসেছি। ও, তাহলে তুমি সেই ড্রাইভার? সকালে এত দেরি করে ঘুম থেকে ওঠো কেন? জি ম্যাম, প্রথম দিন তো তাই ভুল হয়ে গেছে। পরের বার থেকে আর এমন হবে না। মনে থাকে যেন। এখন চলো। ঈশিতার সকল বান্ধবীদেরকে বিদায় জানিয়ে আমার পিছু পিছু আসছিল। আমি লক্ষ্য করলাম ঈশিতা ম্যামের বান্ধবীরা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশিতা ম্যাম মনে হয় বিষয়টা খেয়াল করেনি। আমি আমার মতো গাড়ির দরজা খুলে দিলাম এবং ম্যাম সাহেব সেখানে উঠে পড়লো। তারপর আমি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছিলাম। ঈশিতা ম্যাম পিছনে বসে থাকা আয়নায় তার মুখটা স্পষ্ট ভেসে উঠছে। আমার সে ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার মতো করে গাড়ি ড্রাইভ করছিলাম। তুমি কি সত্যিই ড্রাইভার নাকি অন্য কিছু? কি ব্যাপার, ধরা খেয়ে গেলাম নাকি? হ্যাঁ ম্যাম, কেন? না, এমনি। তোমার পোশাক আশাক দেখে মনেই হচ্ছে না যে তুমি একজন ড্রাইভার। যে কেউ দেখলে মনে হবে তুমি কোনো বড় অফিসের বস। না ম্যাম, তেমন কিছু না। আমি একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আর সেখানে এই ড্রেসটাই নিয়ে গিয়েছিলাম। আর এছাড়া আমার দ্বিতীয় কোনো ড্রেস নেই। আমি তোমার জন্য একটা ড্রাইভারের পোশাক নিয়ে দিব, এবং কালকেই। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা চলে এসেছি। ও আচ্ছা। তারপর আমি গাড়ির দরজা খুলে দিলাম। ঈশিতা ম্যাম ঘরে পৌঁছে গেল আর আমিও পেছন পেছন বাড়িতে ঢুকে পড়লাম এবং নিজের ঘরে ঢুকে গেলাম। গিয়ে দেখলাম রোহিতা আমার ঘরে এসে আমার সকল জিনিসপত্র এলোমেলো করে রেখেছে। আমাকে দেখে পিছনে কি একটা লুকাচ্ছে। এটা কি করছো? তোমার জিনিসপত্রগুলো দেখছিলাম, সাথে তোমার ফাইলটাও দেখলাম। তুমি এসবের কি বোঝো? কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণীতে। আমার ফাইল পড়ে কি বুঝলে? আর তোমার হাতে ওইটা কি? ফাইল পড়ে কিছুই বুঝতে পারিনি, শুধু ওপর থেকে সুন্দর লাগছিল, তাই ভাবলাম ভিতর থেকে সুন্দর সুন্দর জিনিসগুলো কেটে নিয়ে যাই। তাই তো হাতে কাঁচি নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি এসে যাওয়ায় কারণে কিছুই করতে পারিনি। মাথা ঠিক আছে তো তোমার? এগুলো সব অনেক প্রয়োজনীয়। এই কাজটা তুমি ভুলেও করো না, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তুমি এখন না এলে তো আমি সব কেটে ফেলতাম। হুম। আচ্ছা, আপুকে নিয়ে কখন এসেছো? এই তো এখনই। কেন? না, এমনি ওই ডাইনির থেকে সব সময় দূরে দূরে থাকবে। মনে রেখো, আগের ড্রাইভার কিন্তু ওই ডাইনিটির কারণেই গেছে। আচ্ছা, তুমি তোমার আপুর উপর এত রেগে থাকো কেন? কই, আমার সাথে তো ভালো ব্যবহারই করেছো। প্রথম প্রথম তো যমরাজও ভালোভাবে কথা বলে, পরে কার কপালে কি লেখা থাকে সেটাই সে নিজেও জানে না। আরে বাস, তুমি তৃতীয় শ্রেণীতে পড়ে এত উদাহরণ কোথা থেকে শিখলে? আরে, এগুলো উদাহরণ নয়, সত্যি কথা। তুমি এখন বুঝবে না, পরে সময় হলে বুঝবে। আচ্ছা, তোমার কথা মানলাম, ওর থেকে দূরে দূরে থাকবো, কিন্তু এসব তুমি আমাকে বলছো কেন? তোমার সাথে থাকতে আমার খুব ভালো লাগে, যদি চলে যাও তাহলে আমার খুব খারাপ লাগবে। রোহিতা মন খারাপ করে বলল। আরে আরে, মন খারাপ করো কেন? আমি তো আর চলে যাচ্ছি না। রোহিতার দুই গাল টেনে বললাম। এবার চলো, খাবে না? চলো। তারপর আমি আর রোহিতা খাবার টেবিলের সামনে চলে এলাম। সেখানে কাজের বুয়ারা খাওয়া দিচ্ছে আর আঙ্কেল সেখানে বসে আছে। আমরা যেতেই আমাদের বসতে বললো, আমরাও বসলাম, কিন্তু ঈশিতা ম্যাম এখনও আসেননি। আমি খেয়ে একা একাই চলে এলাম। পেছন পেছন রোহিতাও এলো। রোহিতা, তোমার আপু খেতে আসলো না কেন? সে সব সময় তার ঘরেই খায়, আমি আর বাবা একসাথে খাই, আর এখনো তো তুমিও আমাদের সাথে যুক্ত হয়েছো। কি অদ্ভুত। অনেক মানুষ আছে যারা বাবা মায়ের সাথে একসাথে বসে খেতে চায়, কিন্তু তাদের ভাগ্যে এটা লেখা থাকে না। আর তোমার আপু এত বড় একটা বাড়ির মেয়ে হয়েও একা একা খেতে ভালোবাসে। সবাই তো আর তোমার মতো ভালো মনের মানুষ না। হয়তো রোহিতা ভুল বলছে, কারণ আমি যদি ভালো মনের মানুষ হতাম তাহলে আর বাবা মা এবং শহরের সবচেয়ে ধনী বাবার সন্তান হওয়া সত্ত্বেও অন্যের গাড়ির ড্রাইভার হয়ে থাকতাম না। কি হলো, কি ভাবছো? হুম হুম
রোহিতা আমার ভাবনার ছেদ করলো। কিছু না, ভাবছি তোমার বাবা এত ভালো মানুষ যে কিনা একটা অনাথ ছেলেকে নিজের বাড়িতে একটা চাকরি দিয়ে আশ্রয় দিয়েছে। তোমাকে দেখলেই মনে হয় না যে তুমি কোনো সাধারণ ঘরের ছেলে। তোমার চলাফেরা, কথা বলা এবং নিজের ভাবভঙ্গি দেখলে মনে হয় তুমি কোনো বড়লোক বাবার একমাত্র ছেলে। কি অদ্ভুত একটা মেয়ে, মানুষের ভাগভঙ্গি দেখে তার পরিচয় বলে দেয়, কিন্তু তাকে এখন এসব কিছু বলা যাবে না। আরে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তোমাকে বড় ম্যাম সব ডাকছেন, তার নাকি রাত্রে কোথায় পার্টি আছে? একজন কাজের লোক এসে বলল, তুমি যাও, আমি আসছি। আমি কথাটা বলার পরেই লোকটা চলে গেল। যাও, না হলে আবার কীর্তি শুরু হয়ে যাবে। বাই। আমি বাইরে বেরিয়ে গাড়িতে বসে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম ঈশিতা ম্যাম বেরিয়ে আসছে, একটু সেজে এসেছে। এখন তাকে অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু এই মুহূর্তে আমি যে অবস্থায় আছি তা দিয়ে এসব নজরে না দেওয়াই ভালো। আমি গাড়ি থেকে নেমে ম্যামের জন্য দরজাটা খুলে দিলাম। সেখানে ম্যাম বসার পরে আমি দরজাটা বন্ধ করে সামনে এসে বসে পড়লাম। ম্যাম, কোন দিকে যাব? আমি ম্যামের উদ্দেশ্যে বললাম। ম্যাম একটা ঠিকানা দিল। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, কী কারণে যাচ্ছে, কোন দিকে, সেই ঠিকানা হিসাব কিছুই জিজ্ঞেস করিনি, কারণ আমি এই শহরের প্রত্যেকটা অলি গলি আমার চেনা। এসব আমার জন্য কিছুই না। কিছুক্ষণ পর ম্যাম বলল, কি হলো? তুমি কি এখানে সব কিছু চেনো না কি? যেখানে ঠিকানা বলছি সেখানেই চলে যাচ্ছ? ম্যাম এই শহরের প্রত্যেকটা স্থান আমার হাতের মুঠোয়, কারণ আমি এর আগেও এখানে ড্রাইভারের কাজ করছি। তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি একজন ড্রাইভার। ম্যাম সবাই এটা বলে, আপনার দেওয়া ঠিকানাটা চলে এসেছি। হুম। আমি গাড়ি থেকে নেমে এসে ম্যামের দরজাটা খুলে দিলাম এবং ম্যাম সেখানেই নেমে গেলেন। তুমি এখানেই দাঁড়াও, ভুল করেও ভিতরে এসো না। কিন্তু ম্যাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কতক্ষণ লাগবে আসতে? যতক্ষণ লাগুক সেটা তোমার না জানলেও চলবে, যা বলছি তাই করো। কিন্তু ম্যাম আমাকে তো আপনার সাথে যেতে হবে। এই সন্ধ্যাবেলায় আমি আপনাকে একা ছাড়তে পারি না, কারণ আমি আপনার বাগেটার বলতে দিল না। নিজের লিমিট ক্রস করো না। এখানের বস তুমি নও, আমি। আর বসের কথা সব সময় মেনে চলবে, না হলে ভালো হবে না। যত সব। ঈশিতা ম্যাম বলেই ক্লাবের ভেতরে চলে গেলেন। কিন্তু ম্যাম আমাকে আর বলতে দিল না, তার আগে চলে গেল। কিন্তু আমার এখানে বসে থাকলে চলবে না। আমি স্পষ্টভাবে জানি এই ক্লাবটা মোটেও ভালো নয়, কিন্তু এখন যদি আমি ভেতরে যাই তাহলে ভেতরের সকলে আমাকে চিনে ফেলবে। আর তারা যদি ঈশিতা ম্যামকে আমার পরিচয় বলে দেয় তাহলে তো আমার মহাবিপদ। আর সবচেয়ে বড় সমস্যা হলো সেখানে গেলে এই ঈশিতা ম্যাম অনেক রেগে যাবেন, আর সেটা আমার পক্ষে ভালো হবে না। তাছাড়া ভেতরে যারা যারা আছে তাদের নাম্বারও আমার কাছে নেই, কারণ আমি আমার সকল সিম খুলে ফেলে নতুন সিম নিয়েছি। এখন আমি কি করব? না পারছি যেতে, না পারছি এখানে থাকতে। কারণ আমি যদি এখানে থাকি তাহলে ভেতর থেকে যারা আসবে তারা আমাকে চিনে ফেলবে, তারপর সেই খবর বাবার এখানেও চলে যাবে। না, এটা হতে দিলে চলবে না। আমাকে একটু লুকিয়ে থাকতে হবে। আমি গাড়িটা পার্কিং করে ভেতরে বসে রইলাম। রাত 10টা বাজতে চললো, কিন্তু ম্যামের দেখা নেই। ভেতরে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম ঈশিতা ম্যাম বেরিয়ে এলেন। দেখে মনে হচ্ছে অনেকটা রেগে আছেন, কিন্তু কেন, কি হয়েছে নাকি? আমি ওনার বডিগার্ড, আমাকে তো সব জানতেই হবে। ম্যামের জন্য গাড়ির দরজাটা খুলে দিলাম। ম্যাম কিছু হয়েছে? কোনো সাড়া নেই, চুপচাপ গাড়িতে বসে পড়লেন। আমি আর কিছু জিজ্ঞেস করিনি। দেখেই বোঝা যাচ্ছে যে ভেতরে কিছু হয়েছে, যার কারণে ম্যামের রাগ মাত্রা ছাড়িয়ে গেছে। বেশি রেগে গেলে কি না কি বলে তার কোনো ঠিক নেই। আমি সামনে বসে গাড়িকে স্টার্ট দিলাম, তারপর সোজা বাড়ি চলে এলাম। ম্যাম কোনো কথা বলেননি, সোজা ঘরে চলে গেলেন। আমি তার পিছু পিছু গেলাম। বাড়ির ভিতরে কাউকেই দেখলাম না। রোহিত আর আঙ্কেল মনে হয় নিজের ঘরেই আছেন। আমি আমার ঘরে কিছুক্ষণ পর বসেও এলাম আর ভাবতে লাগলাম সেখানে কী এমন হয়েছে। এই খবর যদি আঙ্কেল জানতে পারে তাহলে আমি কি জবাব দেবো? না, আমি আবার সেখানে যাব। তাই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। তারপর ভাবলাম এখন আমি নিজের কাজে যাচ্ছি, মালিকের গাড়ি নিয়ে যাওয়া ঠিক হবে না। তাছাড়া এত রাতে কোনো গাড়িও পাওয়া যাবে না। বুঝতে পেরেছি আজ আমাকে আমার পরিচয় প্রকাশ করতে হবে। তাই আমি বড় রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম, যে রাস্তা দিয়ে ড্রাগস, হিরোইন, ইয়াবা পাচার হয়। কিন্তু সেই খবর একমাত্র আমি আর আমার শত্রুপক্ষের লোকেরা ছাড়া পুলিশ নিজেও জানে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ আমার অপেক্ষা অবসান হলো। দেখলাম আমার শত্রুপক্ষের একজন মোটরসাইকেল করে এদিকে আসছিল। আমাকে সে এখনও দেখতে পায়নি। আমি মুখটা ঢেকে তার সামনে দাঁড়ালাম। কে তুই? এখানে কেন এসেছিস? রাস্তা থেকে সরে দাঁড়া। তোর মোটরসাইকেলটা আমার লাগবে। কি? আমি তোকে আমার মোটরসাইকেল দেবো কেন? কারণ আমি চেয়েছি। বলতে বলতে মুখ থেকে কাপড়টা সরে নিলাম। আমার চেহারা দেখে ও অনেকটা ভয় পেয়েছে। মোটরসাইকেল সেখানে ফেলে রেখেই দৌড়ে পালিয়েছে। হয়তো ও কখনোই ভাবেনি যে আমাকে সে সামনাসামনি দেখতে পাবে। ভাববেই কী করে? আমি তো কখনো কারোর সামনেই আসিনি। এসেছে আমার ছবি, এতে এরা সবাই আতঙ্কিত। যাক, এসব না ভেবে সেখান থেকে মোটরসাইকেলটাকে নিয়ে আমি চলে এলাম সেই ক্লাবের সামনে।
আমি কোনো দিকে না তাকিয়ে শুধু ক্লাবের ভেতরে আসতে লাগলাম। এসে দেখলাম সবল বাজে ভণ্ডরা এখানে মেয়ে নিয়ে ফুর্তি করছে। আমি এখানে এসেছি সেটা এখনও কেউ খেয়াল করেনি। আমি সোজা চলে গেলাম সেই মিউজিকের কাছে। প্রথমে মিউজিকটা বন্ধ করলাম, এতে সবার চোখ আমার দিকে পড়লো। আমাকে দেখে এখানে সকল বাজে ছেলেরা ভূত দেখার মতো চেয়ে রইলো। ভাই আপনি এখানে, মানে আপনি খবর দিলে তো আমরা নিজেই চলে যেতাম। ওদের মাঝ থেকে একজন বলল, এখানে ঈশিতাকে কে রাগিয়েছে? এখানে তার সাথে কি হয়েছিল? ভাই আমরা বুঝতে পারিনি যে ঈশিতা ম্যাম আপনার পরিচিত। বিশ্বাস করেন ভাইয়া, আমরা জানতাম না। আমি এখন জানতেও চাই না এখানে কি হয়েছিল। আমি শুধু এটাই জানি যে ঈশিতা এখান থেকে রাগে বেরিয়ে গেছে। আমি কালকের মধ্যে তোদের সবাইকে যেন ওদের বাড়িতে দেখি এবং তোরা তার কাছে আমার সামনে ক্ষমা চেয়ে আসবি। মনে রাখিস, এই শহরে তার রক্ষা কবচ আমি। আর যদি তোরা না গিয়েছিস। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আমরা কাল সকালেই চলে যাব। আর একটা কথা, আমি এখানে এসেছিলাম সেটা যেন কোনোভাবে ঈশিতা জানতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, এই বিষয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আমরা সকাল সকাল পৌঁছে যাবো সেখানে। আমি ওদেরকে বলেই পেছনে চলে আসতে লাগলাম। এখন একদম নিশ্চিত হতে পেরেছি, কারণ এরা কখনোই আমার কথার অবাধ্য হবে না, কারণ এরা সবাই একদিন আমার পোষা ছিল। অবশেষে বাড়ি চলে এলাম। তবে মোটরসাইকেলটা রাস্তায় ফেলে দিয়ে এসেছি, কারণ এখানে আনলে অনেক জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আমাকে। তার থেকে এটাই ভালো। এসে দেখলাম সবাই শুয়ে পড়ছে, দরজা বন্ধ। ওরা কেউই মনে হয় জানতে পারেনি যে আমি বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আর তাই তারা দরজা বন্ধ করে শুয়ে পড়ছে। কারণ আমি যদি ঘরে না যাই তাহলেও ঝামেলায় আছে। তাই যত ঝামেলায় থাকুক আমাকে ঘরের ভিতরে প্রবেশ করতেই হবে। কিন্তু কীভাবে? তখন মনে পড়লো যে আমার ঘরের জানলার পাশে একটা বট গাছ আছে, আমাকে সেখান দিয়েই প্রবেশ করতে হবে, নাহলে পরে আরও বিপদ হতে পারে। আর এখন যদি কেউ দেখে ফেলে তাহলেই বিপদ। পিছনে তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, দারোয়ান নাক ডেকে ঘুমাচ্ছে। তাই আমি আর কিছু চিন্তা না করে গাছ বেয়ে উপরে উঠলাম আমার ঘরে। আমার ভাগ্য ভালো যে জানালাটা খোলা ছিল, যার কারণে আজকের মতো আমার রেহাই। আমি দরজাটা বন্ধ করে এসে শুয়ে পড়লাম। সকালে শুনলাম বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা রোহিতা। আমার মনেই ছিল না যে এই বাড়ির কেউ নিজের দরজা বন্ধ করে ঘুমান না। আর দেরি না করে দৌড়ে এসে দরজাটা খুলে দিলাম, রোহিতাকে ঘরে নিয়ে এলাম। কাল রাতে কোথায় ছিলা? কোথায় আবার? নিজের ঘরে। কেন? মিথ্যে বললে কিন্তু আমি আব্বুকে বলে দিব যে কালকে রাতে তুমি বাসার বাইরে ছিলা। কই বাইরে ছিলাম? আমি তো মাঝরাতে বাসায় চলে এসেছিলাম। এইবার পথে এসো। মাঝরাত পর্যন্ত কোথায় ছিলা ভাইয়া? এই তো একা একা ভালো লাগছিল না, তাই বাইরে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু দরজা তো বন্ধ ছিল, তুমি ভেতরে ঢুকলে কেমনে করে? সেটা না হয় পরে বলি, এখন বলো এসব তুমি জানলে কি করে? রাতে আপু বাসায় আসার পর আমি তোমার ঘরে গিয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি আর কাউকে বলিও নি। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছো। আচ্ছা, তোমার আপু কোথায়? নিজের ঘরেই রেডি হচ্ছে, কলেজে যাবে বলে। আচ্ছা আপু এত রেগে আছে কেন বলো তো? জানি না, তবে কিছুক্ষণ পর মনে হয় ভালো হয়ে যাবে। এত নিশ্চিত কি করে হচ্ছ তুমি? আপুর সাথে সাবধানে কথাবার্তা বলো, এমনিতে রাগের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। সে নিয়ে তুমি চিন্তা করো না, অতি তাড়াতাড়ি এর ব্যবস্থা করে ফেলবো। তুমি এখন যাও, আমাকে রেডি হতে হবে, নাহলে মেম সাহেব দেরি হয়ে যাবে। তারপর রোহিতা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম, অমনি ম্যামের ডাক পেলো, তাই বেরিয়ে গেলাম। প্রয়োজন হলে বাইরে খেয়ে নেবো। আমি ম্যামের সাথে তেমন কোনো কথা বলিনি, ম্যামকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু চিন্তার বিষয় হলো ওরা এখনও আসেনি কেন? ওদের তো এতক্ষণে চলে আসার কথা। তাছাড়া ম্যাম এখনও রেগে আছে। আমি নিশ্চিত সেখানে যা হয়েছিল তা কোনো রকম ভালো ছিল না। ম্যাম, একটা কথা বলবো? ম্যাম, গতকাল রাত্রে আপনি এমন রাগ করে বেরিয়ে এসেছিলেন কেন? কি হয়েছিল সেখানে? কিছু হয়নি। প্লিজ ম্যাম, দয়া করে বলেন। বললাম তো কিছু হয়নি। এক কথা কতবার বলো? আর একটাও কথা না বলে চুপচাপ গাড়ি চালিয়ে যা। ফালতু মেজাজ গরম করে সব সময়। উনি এই কথা বলার সাথে সাথে গাড়িটা ব্রেক মারলাম। কি হলো? গাড়ি থামালি কেন? ম্যাম, সামনে কারা যেন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কালকে সেই ক্লাবের ছেলেগুলো এসে গিয়েছে। ম্যাম গাড়ি থেকে নেমে গিয়ে ওদের মাঝে লিটারে গেলে একটা থাপ্পড় মারলো। সেই ছেলেটা আমাদেরকে তাকিয়ে আছে। আমি সেটা বললাম ক্ষমা চেয়ে নিতে। তোদের লজ্জা করে না? কাল আমার সাথে এত খারাপ বিহেভ করেও আজ আবার আমার পথ আটকে দাঁড়িয়েছিস। আসলে ম্যাম আমরা বুঝতে পারিনি যে আপনি, না মানে আমরা কালকের জন্য দুঃখিত। ওরা আমার কথা বলে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেটা করায় আর বলেনি। ছি, তোদেরকে বন্ধু ভাবতেও আমার খারাপ লাগছে। ঈশিতা বলেই গাড়িতে এসে বসে পড়লো। ম্যাম, এখন কোথায় যাব? কলেজে। জি ম্যাম। বাবা, এখনও তেজ কেমনই? ওরা ক্ষমা চাইলো তবুও তেজ ওই রকমই।
আমি এসবে কিছু না ভেবে গাড়ি চালাতে শুরু করলাম। অবশেষে চলে এলাম কলেজে। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি 1 ঘন্টা ক্লাস করে আবার এখানেই চলে আসবো। ম্যাম আবার তুমি করে বলছে। আচ্ছা ম্যাম। ম্যাম চলে গেল। অনেকক্ষণ ধরে গাড়ির ভেতরেই বসে রইলাম, বাইরে বেরোনোর চেষ্টাও করিনি। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, অনেক ছাত্র বেরিয়ে গেছে, কিন্তু ম্যাম এখনও আসেনি। ভিতরে কোনো বিপদ হয়নি তো? আমি মুখে একটা কাপড় দিয়ে ঢেকে কলেজে প্রবেশ করলাম। প্রত্যেকটা ক্লাস তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ম্যামকে পাইনি। তাই কলেজের ছাদে চলে এলাম। এসে দেখলাম এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে এটা কারো বার্থডে পার্টি। দূরে ঈশিতা ম্যামকে দেখা যাচ্ছে। আশেপাশে তাকিয়ে আমি আরও অবাক হলাম, কারণ এখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর সে হলো এই শহরের সবচেয়ে খারাপ কাজ করে এমন একজন মানুষের সন্তান। এর আগে ওর সাথে আমার অনেক লড়াই হয়েছে। আমি মুখ ঢাকা অবস্থায় ম্যামের সাথে কথা বলতে চলে গেলাম। ম্যাম আমাকে দেখেই চিনতে না পেরে মুখের কাপড় সরিয়ে দিল। আমি এখন সবার সামনে, কিন্তু মুখ ঢাকা নয়। যদি কেউ আমাকে চিনে নেয় তাহলে যত সমস্যা শুরু হবে। তাই আমি ম্যামের হাত ধরে টেনে গাড়ির সামনে নিয়ে এলাম। ঠাস ঠাস। বুঝলাম না কেন আমাকে থাপ্পড় মারলো। আমি ওকে এখানে নিয়ে এলাম এজন্যই, নাকি আর কিছু? আমি চুপ। তোর সাহস হয় কি করে আমাকে আমার বয়ফ্রেন্ডের সামনে থেকে এভাবে হাত ধরে নিয়ে আসার? আজ আমার বয়ফ্রেন্ডের বার্থডে, আর তুই আজকের দিনেই আমার এত বড় ক্ষতি করে দিলি। উফ, কি জানি সে হবে এখন কি মনে করে। আসলে আমি বুঝতে পারিনি ম্যাম যে এমন একটা কিছু হয়ে যাবে। কিন্তু ম্যাম ওই শেফ ছেলেটা তো ভালো না। আমি ভালো করেই জানি কে ভালো আর কে খারাপ। আমার বিষয় নিয়ে ভাবার অধিকার তোকে কে দিয়েছে? আপনার বাবা আমাকে শুধু ড্রাইভার নয়, বডিগার্ডের চাকরিটাও দিয়েছে। সেটা আমার বাবার সমস্যা। তুই 2 টাকার জন্য আমার বডিগার্ডের চাকরিও নিয়ে নিলি। আচ্ছা, তোকে আমি বাবার চেয়ে বেশি টাকা দিব, তবুও তুই নিজের বডিগার্ডের চাকরিটা ছেড়ে দে। সরি ম্যাম, এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আপনার বাবাকে কথা দিয়েছি আপনি আপনার আবার বার্থডে পার্টিতে ফিরে যান। আপনি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সেটা তুই না বললেও আমি যাব। যত্তসব। আসলে আমি নেক্সট থেকে এই কাজটা করতে চাইনি। ম্যামের সাথে ওই খারাপ ছেলেদের দেখে ম্যামকে ওইখান থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে হিতের বিপরীত হলো। আমি গাড়ির ভেতরে প্রবেশ করে একা একা বসে রইলাম আর ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের কথা। সেখানে সেই খারাপ ছেলেগুলো আমার পরিচিত। ওরা যদি ঈশিতাকে সব বলে দেয় তাহলে আমি কি করব? আর এমনিতে ঈশিতার যা দেমাগ, টাকার গরমে সে অন্ধ হয়ে আছে। টাকার গরম দেখায়। সে যখন কথাগুলো বলছিল তখন ইচ্ছা হচ্ছিল তার বাবার সকল সম্পত্তি এখনই কিনে নিয়ে পথে বসিয়ে দেই, কিন্তু এই কাজটা করতে হলে আমাকে প্রথমে বাবার সাহায্য নিতে হবে, যেটা আমার একদম পছন্দ না। কিছু করার নেই, অপেক্ষা করতেই হবে, কারণ আমি আমার জেদ রক্ষা করার জন্য সব কিছু করতে পারি। অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় সন্ধ্যা হয়ে এলো। এর মাঝে আমি কিছু খেয়ে নিলাম। এখন আমি এক জায়গায় বসে আছি, হঠাৎ কিছু মানুষের পায়ের আওয়াজ পেলাম। মনে হয় তারা বেরিয়ে আসছে। আমি তাড়াতাড়ি করে মুখে কাপড় দিয়ে ঢেকে নিলাম। এখন আমার সবার সামনে আসা একদম ঠিক হবে না। ওরা আমার পাশে এসে একজন আরেকজনকে বাই বলে এক একজন এক এক দিকে চলে গেল। এসে তো আমার পেছনে ওঠো। আমি এই গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোতে লাগলাম। আজকে আর প্রতিদিনের মতো এক রাস্তা দিয়ে যাব না, আমাকে একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে চল। কিন্তু ম্যাম আপনাদের বাসে যাওয়ার রাস্তা দুটোই কিন্তু সেই 2 নম্বর রাস্তাটা বিপজ্জনক হতে পারে। তা বাবা তোকে রেখেছে কি করতে? আমার বয়ফ্রেন্ডের সামনে থেকে আমাকে নিয়ে আসতে পারিস, অথচ অন্যের কাছ থেকে উদ্ধার করতে পারবি না? আমার ভাগ্য ভালো যে শিহাব সেই মুহূর্তে অন্য দিকে তাকিয়েছিল, না হলে আজ তাকে সামলানো যেত না। ঠিক আছে ম্যাম, আমি আপনাকে সে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আমি এমনি এমনি তাকে না করিনি, কারণ না করার কারণ হলো সেখান থেকে যাওয়ার সময় গাড়ি সার্চ করা হয়, আর সেখানে সার্চের জন্য যাদের রাখা হয়েছে তারা আমাকে খুব ভালো করেই চেনে। কিন্তু ঈশিতা এক মুহূর্তে আমার মালিক, সে যা বলবে এখন আমাকে তাই করতে হবে। তাছাড়া সেখান দিয়ে আর কোনো বিপদ নেই। ওকে শুধু একটু মিথ্যা বলেছি, কারণ এই কারণে হয়তো সে রাস্তা দিয়ে যেতে না করতো, কিন্তু সে তার জেদ ঠিকই টিকিয়ে রেখেছে। এছাড়া আর তৃতীয় কোনো রাস্তা নেই যে তাকে সেদিক দিয়ে নিয়ে যাব। আমি আমার মুখ থেকে কাপড় সরে নিলাম। ঈশিতা মনে হয় এতক্ষণ খেয়াল করেনি যে আমার মুখে একটা কাপড় ছিল। থাক, খেয়াল না করাই ভালো। এই গাড়ি থামাও থামাও। সার্চম্যান বাঁশি বাজিয়ে আমাদের দাঁড় করলো। আমি কিছু না বলে গাড়ি দাঁড় করে গ্লাসটা নিচে নামালাম। সরি স্যার, বুঝতে পারিনি, আপনি আসতে পারেন। আমি সেখান থেকে চলে এলাম। ঈশিতা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। সার্চম্যান আমাকে স্যার বলার কারণে ঈশিতা অনেক অবাক। কি হলো? সার্চম্যান তোকে স্যার বললো কেন? সেটা আমি কি করে বলবো? যদি রাস্তায় আমাকে কেউ স্যার বলে তাহলে সেখানে আমি দায়ী হব কেন? না, এটা কিছুতেই হতে পারে না, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। সার্চম্যান তো আর যাকে তাকে স্যার বলতে পারে না। আচ্ছা, লেখাপড়া কোন পর্যন্ত করেছিস? এই তো ক্লাস 8 পাস করেছিলাম। গরিবের আবার লেখাপড়া। সব বুঝে বলছিস তো? কেন? আমাকে বোকা পেয়েছিস?
ক্লাস 8 পাস করেও কেউ ইন্টারভিউ দিতে চায়? ইস, ধরা খেয়ে গেলাম। আরে বুঝতে পারছেন না কেন? ক্লাস 8-এর সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, বলেই তো চাকরিটা হলো না। আচুপ। আচ্ছা, ঈশিতা আরও বলতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিলাম। ম্যাম, আমরা আমরা এসেছি। ও তারপর ঈশিতা গাড়ি থেকে নেমে চলে গেল, আমিও তার পিছু পিছু নেমে গেলাম। তারপর আমিও ঘরে চলে গেলাম। আমি ঘরে গিয়ে আঙ্কেল এইমাত্র অফিস থেকে এসেছে, আঙ্কেলের গাড়ির জন্য আলাদা একটা ড্রাইভার রাখা আছে, সে আঙ্কেলকে সবসময় ড্রপ করে দিয়ে আসে। আর সেই ড্রাইভার নিজের বাড়িতে থেকেই কাজ করে। আমরা নিজেরা নিজেদের রুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর রোহিতা এলো। আজকে এত দেরিতে আসলে কেন? কলেজে তো আরো অনেক আগেই ছুটি হয়ে গিয়েছে। আসবো কি করে, অনেকক্ষণ বসে থাকার পরে তোমার আপুর দেখা মিললো। আজকে তোমার দুলাভাইয়ের বার্থডে তো, তাই একটু দেরি হয়েছে। দুলা ভাইটা আবার কে? তোমার আপুর বয়ফ্রেন্ড। ও, আপুর বয়ফ্রেন্ড আছে? আগে তো জানতাম না। দাঁড়াও, আপুকে জিজ্ঞেস করে আসি। কি, তার মানে তুমি আগে জানতে না? কই না তো, দাঁড়াও কথাটা আপুর মুখ থেকে শুনে আসি। রোহিতা দৌড়ে চলে গেল। ইস, রোহিতা যদি সেখানে আমার কথা বলে দেয় তাহলে পুরো ঝামেলার হাট বসে যাবে। আমি আরও মনে করেছি যে ঈশিতা তার বোনকে সব আগে থেকেই বলে রেখেছে। কিছুক্ষণ বসে থাকার পর রোহিতা এসে গেল। আমি তাকে কিছু বলার আগে রোহিতা বলতে শুরু করলো, তোমাকে আপু ডাকছে, এক্ষুনি তার রুমে যেতে। তাহলে কি তুমি সব? আরে চলোই না। রোহিতা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। রোহিতা সামনে যাচ্ছে আর আমি যাচ্ছি পেছনে, কারণ এর আগে কখনো আমি ঈশিতার রুমে যাইনি। জানি না কি না কি জিজ্ঞেস করে বসে, কেন যে রোহিতাকে এসব বলতে গেলাম। অবশেষে রোহিতা আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল। গিয়ে দেখলাম ঈশিতা কার সাথে যেন চ্যাটিং করছিল। আমি যেতেই, ওকে এসব বলার মানে কি? কি বললাম ম্যাম? ন্যাকামো হচ্ছে আমার সাথে? সব কিছু জেনেও না জানার ভান করছিস। রোহিতাকে শিয়াবের বিষয়ে কি বললি? আসলে ম্যাম, আমি জানতাম না যে এই ব্যাপারে রোহিতা কিছু জানে না। এখনই আমার সামনে থেকে বেরিয়ে যা। আচ্ছা ম্যাম। আমি সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম বাইরে। এসে আমার রুমে শুয়ে পড়লাম। আমার পিছু পিছু রোহিতাও এসে হাজির হলো। আমি বুঝতে পারিনি যে আপু তোমাকে এত বকা দিবে। আমি জানতাম না যে আপু তোমার সাথে এত খারাপ ব্যবহার করে। আরে না, সমস্যা নেই, তুমি তো সব না জেনেই করেছো। তুমি খুব ভালো, কারোর সাথে রাগ করো না, শুধু সবার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আমার আপুটা অনেক খারাপ, কারোর সাথে ভালো ব্যবহারও করে না, সবাইকে নিচু চোখে দেখে। ম্যামের নামে বদনাম করছো। আমি যদি তোমার আপুকে এসব বলে দেই? আমি জানি তুমি কখনো বলবে না। এত বিশ্বাস? চলো আমরা খেয়ে আসি, বাবা মনে হয় এক্ষুনি খাবার জন্য ডাকবে। কিন্তু আমি তো ক্যাম্পাস থেকে খেয়ে এসেছি, তাহলে খাবো কি করে? এক কাজ করো, তুমি তোমার বাবার সাথেই খেয়ে নাও। দূর, তুমি একটুও ভালো না, একা একা খেয়ে এসেছো, তোমার সাথে কথাই বলবো না এখন। আমি আরে, আমি কেন বলতে না দিয়ে সে দৌড়ে চলে গেল। আমি শুয়ে পড়লাম, ভালো লাগছিল না। অতীতের কথাগুলো খুব মনে পড়ছে। কোথায় শহরের সবচেয়ে আরামায় এসে থাকা ছেলেটা, আর কোথায় আমি। আমাদের চেহারার অনেক মিল, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের চেহারার অনেক মিল, কেননা সেই ছেলেটাই আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি তার কোনো ঠিক নেই। সকালে ঘুম ভাঙালো একা একা। আজ রোহিতাও ডাকলো না, হয়তো সে নিজেই এখনও ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর একজন বুয়া খাবার দিল যে আজকে থেকে নাকি কিছুদিনের জন্য ঈশিতার কলেজ বন্ধ, আর তাই আজ থেকে আমাকে রোহিতার দেখাশোনা করতে হবে। তারপর ওই বুয়া বললো আমাকে আঙ্কেল ডাকছেন। আমি স্যারের কাছে গেলাম, দেখলাম আঙ্কেল খাবার টেবিলে বসে আছে। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছিলেন? বসো। আঙ্কেল বলল। আমিও বসে পড়লাম। আমি বলছিলাম কি, আজ থেকে যেহেতু ঈশিতা মামুনির কলেজ বন্ধ, তাই ভাবছিলাম আজ থেকে কিছুদিনের জন্য তুমি রোহিতের সাথে থাকো। তেমন কিছু করতে হবে না, শুধু একবার দিয়ে আসা আর একবার নিয়ে আসা কাজটা করতে হবে। বাকি সময় ঈশিতার বডিগার্ড হয়ে থাকবে। ঠিক আছে আঙ্কেল। আমি জানি, আমি যাই বলি না কেন তুমি অমত করবে না। এবার খেয়ে নাও, রোহিতাকে স্কুলে পৌঁছে দিতে হবে তো। জি আঙ্কেল, কিন্তু রোহিতা কোথায়? সকাল থেকে তাকে দেখছি না যে। সে তার আপুর সাথে ঘুমিয়েছে। প্রতিদিন তার আপুই তাকে ডেকে তোলে, কিন্তু আজ ঈশিতার কলেজ বন্ধ, সে দেরিতে ঘুম থেকে উঠবে। আর আমিও রোহিতাকে ডেকে তোলার সময় পাইনি। তুমি একটু কষ্ট করে ডেকে দিও। আঙ্কেল, আমি এখনই ডেকে নিয়ে আসছি। আমি উঠে চলে আসতে লাগলাম। আরে খেয়ে যাও। আঙ্কেল, আপনি খেয়ে নিন, আমি রোহিতের সাথে খেয়ে তাকে স্কুলে পৌঁছে দেবো।
হুম। আমি ওপরে চলে এলাম। কালকে যেহেতু রোহিত আমাকে ঈশিতার ঘর দেখেছে, তাই ঘর চিনতে সমস্যা হচ্ছে না। আমি এসে দেখলাম ঈশিতার ঘরের দরজা খোলা। এমনিতেই তাদের ঘরের দরজা খোলা থাকে। রুমে এসে দেখলাম তারা দুই বোন একজন আরেকজনকে জোরে ধরে ঘুমিয়ে আছে। আমি তাদের সামনে গেলাম। রোহিতাকে ডাক দিলে ঈশিতা রেগে যাবে। এমনিতে রাগেই পুরো গোডাউন ওর ভিতরে, কিন্তু ঘুমন্ত অবস্থায় তাকে পুরো বিপরীত দেখা যায়। মায়াবী মুখ, এলোমেলো চুল, জানালার বাইরে থেকে একটু আলো এসে পড়ছে তার গালে। এমত অবস্থায় তাকে একদম পরীর মতো লাগছে। পার্থক্য শুধু এটাই, তার ডানা নেই। ইচ্ছে করছিল তার গালে গিয়ে একটা ছোট্ট করে চুমু দিয়ে আসি। হ্যালো। রোহিত অনেকক্ষণ ধরে ডাকছিল, কিন্তু আমার কানেই যায়নি। কি ও তুমি উঠেছো? তোমাকে ডাকতেই তো এখানে আসলাম। এখানে তুমি আমাকে ডাকছো নাকি আমি তোমাকে? সে একজন ডাকলেই হলো। তুমি আমাকে ডাকছো, না হয় আমি তোমাকে। এখন ওঠো তাড়াতাড়ি, উঠে ফ্রেশ হয়ে নাও। আজ আমি তোমার সাথে স্কুলে যাব। সত্যি? যতদিন তোমার আপুর কলেজ খোলা না হবে ততদিন আমি তোমাকে তোমার স্কুলে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। ও, কি মজা! দাঁড়াও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি চলে এসো, সময় কম। রোহিত হাসতে হাসতে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে থাকিনি। ঈশিতা আমাকে তার ঘরে দেখতে পেলে রাগে আগুন হয়ে যাবে, তাই এখন এখানে না থাকাই ভালো। তাই আমিও সেখান থেকে বেরিয়ে এলাম। নাস্তার টেবিলে একা একা বসে এলাম। কিছুক্ষণের মাঝে রোহিতা চলে এলো। তাকে নিয়ে সকালে নাস্তা করে বেরিয়ে পড়লাম। তাকে নিয়ে একটা রিক্সায় উঠবো, কিন্তু আমার শরীরে এখন স্বাভাবিক পোশাক, এখনও ড্রাইভারের পোশাক কেনা হয়নি। আমার মুখ ঢাকতে হবে। আমি একটা কাপড় নিয়ে মুখটা ঢেকে ফেললাম। কি হলো? তুমি মুখ ঢাকলে কেন? হুম। কই কিছু না তো। রাস্তার ধুলো বলে আমার একদম অসহ্য লাগে, তাই মুখ ঢেকে নিলাম। ও, তাহলে চলো। তারপর একটা রিক্সা নিয়ে আমরা দুজনে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে স্কুলে পৌঁছে গেলাম। রোহিতাকে তার ক্লাসরুমে পৌঁছে দিয়ে চলে এলাম প্রিন্সিপালের রুমে। আমার মুখের কাপড়টা সরিয়ে প্রিন্সিপালের সামনের চেয়ারটাতে গিয়ে বসলাম। আমাকে দেখে প্রিন্সিপাল সাহেব চিনতে না পেরে দাঁড়িয়ে গেলেন। কে আপনি? এভাবে অভদ্রের মতো বসে পড়লেন কেন? অভিরায়, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক অভিরায়। স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। একবার আপনার ছবি দেখেছিলাম, কিন্তু এখন কিছুক্ষণের জন্য আপনার মুখটা ভুলে গিয়েছিলাম। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে স্বপ্ন দেখছি। স্যার, আই এম সরি। চেনার কথা নয়, এই এলাকায় আমাকে কেউই চিনতে পারবে না। স্যার, আমি কি আপনার কোনো উপকার আসতে পারি? এই স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী রোহিতা চৌধুরীকে সর্বদা চোখে চোখে রাখার দায়িত্ব আপনার। ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। এই স্কুলে রোহিতের কোনো সমস্যা হবে না। না, তাকে অন্য ছাত্রদের থেকে আলাদা করে দেখতে হবে না। আমি চাই স্কুলে থাকা অবস্থায় তার যেন কোনো বিপদ না হয়। আমি এখানে প্রতিদিন আসতে পারবো না। এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি অনুমতি দেন তাহলে। হুম আপনি কি আশরাফ চৌধুরীর জামাই হন? না, মানে তার তো একটা সুযোগ্য মেয়ে আছে, তাই ভাবলাম। এ নিয়ে আপনার মাথাকে না ঘামালেও চলবে। আপনাকে যা বলেছি শুধু তাই করবেন। আর মনে রাখবেন, আমার পরিচয় এখানে আপনি ছাড়া কেউ যেন না জানতে পারে। ঠিক আছে। প্রিন্সিপাল কোনো প্রশ্ন না করে সোজা উত্তর দিয়ে দিল। তারপর আমি সেখান থেকে উঠে আবার মুখোশ পরে বাইরে বেরিয়ে এলাম। এখানে আমার অনেক সময় চলে গেছে। কিছুক্ষণের মধ্যে স্কুল ছুটির ঘন্টা বাজবে, তাই আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পর স্কুল ছুটি হয়ে গেল। তারপর রোহিতও বেরিয়ে এলো। আমি তাকে নিয়ে রিক্সায় করে বাসে চলে এলাম। এভাবেই কিছুদিন চলে গেল। এরই মধ্যে ঈশিতার কলেজের বন্ধ শেষ হয়ে গেল। চৌধুরী বাড়িতে এখন অনেক পরিবর্তন দেখা দিয়েছে। রোহিতা প্রতিদিন আমার সাথে ঘুমায়। ঈশিতা সবার সাথে একসাথে বসে 3 বেলা খাবার খায়। আর 10টা বাড়ির মতো এটাও এখন একটা আনন্দময় বাড়ি। শুধু একটা সমস্যা এখনও রয়ে গেছে, আর সেটা হলো ঈশিতার সেই খারাপ ব্যবহার। আমার মনে হয় এই খারাপ স্বভাব সেদিনই যাবে, যেদিন শিহাব তার আসল রূপ ঈশিতাকে দেখাবে। আর সেদিন বেশি দেরি নেই। প্রতিদিনের মতো আজকেও রোহিতা আমার সাথেই ঘুমিয়েছিল। চলো সেই সবার আগে ঘুম থেকে উঠে আমাকে ডেকে তুললো। তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমি ভালো করে জানি যে এই ব্যাপারটা ঈশিতা একদম পছন্দ করে না, তবু আঙ্কেলের সামনে কিছু বলে না। আজ তারা কেউ স্কুলে অথবা কলেজে যাবে না, কারণ আজকে তারা 2 বোন ঘুরতে বের হবে। আমাকে রোহিতা বলেছিল, কিন্তু আমি যাই নাই। তারা রিক্সায় করে ঘুরবে, সেখানে আমি গিয়ে কী করব? তাই আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ একটা ফোন পেয়ে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। হ্যালো, কে বলছেন? তোর শুভাকাঙ্ক্ষী, যা বলছি মন দিয়ে শোন। এখনই আভামনি পার্কে চলে আয়, আমি তোর জন্য সেখানেই অপেক্ষা করব। একটা মেয়েলি কণ্ঠে, কিন্তু কণ্ঠটা অনেক চেনা চেনা লাগছে। কে আপনি, আর আপনার কথা আমি দেখা করব কেন? এতে তোর খারাপ হবে না, ভালোই হবে। তুই যাকে মনে প্রাণে খুঁজছিস, দুর্জন চক্রবর্তী, তার খবর আমি জানি। কিন্তু আপনাকে চিনব কি করে? আমি তোকে চিনে নিব।
বলে মেয়েটা ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। দেখলাম রোহিত আর ঈশিতা আমার আগেই বেরিয়ে গেছে। তাদের বাড়ি থেকে মেন রাস্তা যাওয়ার রাস্তা দুইটা, একটা দিয়ে তারা যাচ্ছে আর বিপরীত রাস্তা দিয়ে আমি চললাম। অবশেষে পৌঁছে গেলাম আভামনি পার্কে। চারিদিকে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। একটা ফোন দিলাম। আপনি কোথায়? এখানে চলে আয়, একটা রঙের জামা পরে আছে। আমি মেয়েটার বড় জায়গায় চলে গেলাম। দেখলাম তেমনই একটা মেয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার পাশ গেলাম। এই যে শুনছেন, আমি বলতে মেয়েটা আমার দিকে ফিরলো। আর এ তো আমাদের কোম্পানির ম্যানেজার। মারিয়া, আপনি? আমি তোর কোম্পানির ম্যানেজার হয়ে নয়, তোর কলেজ ফ্রেন্ড হয়ে এসেছি। ও, এবার বলো বাবা কেমন আছে? ভালোই। আচ্ছা অভি, একটা কথা বলতো, তুই সব জেনে শুনে কেন বাড়ি থেকে চলে এলি? তুই তো সব ভালো করে জানিস। আমার লুকে থাকার উদ্দেশ্য হলো দুর্জনকে আবার দেশে ফিরিয়ে আনা। ও যদি জানতে পারে যে আমি বাড়ি থেকে চলে গিয়েছি, তাহলে সে আবার দেশে ফিরে আসবে। সে না হয় বুঝলাম, কিন্তু আসার সময় তুই তোর বাবাকে দোষ দিয়ে না আসলেই পারতি। এ সব কিছু শুধু একটা নাটক। ও, তা কি করেছিস আজকাল? কোথায় থাকিস? একটা মেয়ের বডিগার্ডের কাজ করছি। কি? যে কিনা সারাদিন 5টা করে বডিগার্ড সাথে নিয়ে ঘুরতো, সে আজ একটা মেয়ের বডিগার্ড? এও মানতে হবে? এটাই বাস্তব। অভি, তোকে আমি আবারও বলছি, তুই সব ছেড়ে আমার বাসায় আয়, সেখানেই থাকবি। আমি তোর বন্ধু হয়ে বলছি। মানে আমার কাঁধে হাত দিয়ে বলল, না এসব কখনোই সম্ভব নয়। এখন বল দুর্জনের কি খবর? শত্রুর খবর নিচ্ছিস? তুই আমাকে তো এখনো জিজ্ঞেস করলি না যে আমি কেমন আছি। মারিয়া, তোকে আমি আগেও অনেকবার বলেছি এসব পাগলামো করিস না। আমার উদ্দেশ্য এখন একটাই, আর সে হলো দুর্জন। তাহলে শোন, দুর্জনের সামনের মাসে দেশে ফিরছে। আচ্ছা আসি। আমি সেখান থেকে চলে আসতে লাগলাম। বাহ, অভি রায় দেখছি এখন আর আগের অভি নেই। অভিরায় এখন খালুদ নামেই পরিচিত। একটু দাঁড়িয়ে বলে আবার সেখান থেকে চলে আসলাম। সেখান না থেকে চলে আসলাম বাসায়। এসে দেখলাম এখনও রোহিত আর ঈশিতা বাসায় আসেনি, আর আঙ্কেলও আসেনি। আমি আমার রুমে এসে শুয়ে রইলাম। কারণ আমাকে অনেক প্ল্যান করতে হবে, কারণ দুর্জন দেশে ঢোকা মাত্র তাকে আক্রমণ করতে হবে। এতদিনের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। তার জন্য আমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ একটা ফোন এলো। তাই দেখলাম এটা আর কেউ নয়, মারিয়া। আবার কেন ফোন দিয়েছিস? বাড়িতে পৌঁছে গিয়েছো? ওই এত ঢং করছিস কেন? ঢং করছি কোথায়, শুধু জিজ্ঞাসা করছি পৌঁছে গেছিস কিনা। রাখছি। আমি বলেই ফোনটা কেটে দিলাম। ওদিকে মানে না করেই যাচ্ছে। ফোন কেটে দরজা তাকিয়ে দেখলাম রোহিতা তাকিয়ে আছে। কথা বলা শেষ হয়েছে? কখন এসেছো? এই তো এই মাত্র। রোহিতা বলেই ঘরের ভেতরে প্রবেশ করছে। কোথায় কোথায় ঘুরেছো? অনেক জায়গায়, আভামনি পার্কেও গিয়েছিলাম। আভামনি পার্কে মানে? ঘাবড়ে গিয়েছো নাকি অভি ভাইয়া? অভি ভাই? কে অভি ভাই? আমি কোনো অভি টবিকে চিনি না। আমি শুধু খালেদকে চিনি। কে অভি? আমিও তো সেটাই বলছি, কে অভি? আমি আগে থেকেই জানতাম তোমার মাঝে কিছু একটা আছে, কারণ সেই দিন তুমি আমাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর প্রিন্সিপালের সাথে যা যা আলাপ করেছিলে সব আমি শুনে ফেলেছিলাম। তারপর আজ থেকে আভামনি পার্কে তোমাদের কথা শুনলাম, তখন আমি নিশ্চিত হলাম যে তুমি আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছ। ও, তাহলে জেনেই গিয়েছো? আমার মনে হয় আর শেষ রক্ষা হলো না। তুমি যদি আমাকে সব বলো, তাহলে আমি তোমাকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিব। বলো কে তুমি, কি তোমার পরিচয়? আমি যদিও বলি তাহলে এখানে আমি আর থাকতে পারবো না। এখন তুমি যদি আমাকে কথা দাও যে এসব কথা তুমি কাউকে বলবে না, তাহলে আমি বলতে পারি। কথা দিলাম, তোমার বলা একটি কথাও আমি কাউকে বলবো না। এবার বলো। তাহলে শোনো, আমি খুব বড় একটা পরিবারের সন্তান। আমাদের না আছে টাকা পয়সার অভাব, না আছে অর্থকড়ির অভাব। আমি আমার পরিবারের একমাত্র সন্তান। মা বাবা দুজনেই ছিল আমার, কিন্তু হঠাৎ একটা ভুলের কারণে আজ আমার মা আর বেঁচে নেই। ছোটো থেকে বাবা আমাকে নিজের সাথে রাখেননি, কারণ বাবা কখনো চাননি যে আমি যেন অন্য কারোর সাহায্য নিয়ে বেঁচে থাকি। আমি যেন আর 5টা ছেলের মতো সারা জীবনযাপন করি সাধারণ। আমার বাবার পেশা ছেলেদের থেকে যেন সর্বদা দূরে থাকি। তাই ছোটো থেকে বাবা আমাকে লন্ডনে লেখাপড়া করিয়েছেন। তখন আমার মা বেঁচে ছিল, কিন্তু 10ম শ্রেণী পাশ করার পর আমি বাবার সাথে জেদ করে দেশে ফিরে আসি। তারপর এখানে থেকেই কলেজে লেখাপড়া করি। আমার সাথে সবসময় 4-5 জন লোক থাকতো। বাবা মানে করলেও তারা মানতো না, কারণ তারা আমাদের নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসতো।
নয়ন, রাসেল আকাশ, ওকে তোমরা একাই ছাড়তে পারো? ও নিজের মতো করে দেশটাকে ঘুরে দেখুক। না আঙ্কেল, আমরা কখনোই মালিককে একা ছাড়বো না। চারিদিকে আমাদের অনেক শত্রু। তাছাড়া আমার সাথে থাকলে তো তোমার কোনো সমস্যা নেই, আর আপনারাও নিশ্চিন্তে থাকতে পারেন। তোমরা একদম ঠিক বলেছ। তোমরা কেউ ওর বাবার কথায় কান দিও না। চারদিকে যা ঝামেলা পাকিয়ে রেখেছে, আবার ছেলেকে স্বাধীনতা দিচ্ছে। মা, তুমিও আমাকে তো একাও ছাড়তে পারো না কি? সবসময় বডিগার্ড সাথে থাকলে নিজেরই অনেক খারাপ লাগে। আমি তো এখন আর ছোট নই যে কেউ আমাকে এত সহজে কিডন্যাপ করবে। হয়েছে হয়েছে, এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না আকাশ। তোমরা ওকে নিয়ে যাও। ঠিক আছে আন্টি, চলেন মালিক। ওই সবসময় মালিক মালিক করো না তো। আমি তোমাদেরই সমবয়সী, তাই আমাকে তুমি করে বলবে, আর আমার নাম ধরে ডাকবে, ওকে? ওর বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। আমাকে নাম ধরে ডাকলে বাবা তাদের শাস্তি দেবে এই ভয়ে। আমি বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা কি বলে। আরে আমার দিকে দেখার কি আছে? ও যা বলছে তাই করো। এখানে এত ভাবার কিছু নেই। আমাকে যেহেতু আঙ্কেল ডাকো, ওকে তোমাদের বন্ধুই মনে করো। ঠিক আছে আঙ্কেল। চলো হি। তারপর ওরা আমাকে নিয়ে একটা গাড়িতে উঠলো। সামনে আমি আর রাসেল, আর পিছনের সিটে বসে আছে বাকি দুজন। রাসেল গাড়ি ড্রাইভ করছিল, আমি বসে বসে ড্রাইভ করে দেখছিলাম। গাড়ি থামাও। কেন, কি হয়েছে? কিছু না, ড্রাইভ শিখবো আমি। যাক, অকালের মৃত্যু আশাটা দেখেছি, এখন পূর্ণ হয়ে যাবে। প্লিজ আমাকে শেখাও, অনেকদিনের ইচ্ছা যে আমি একদিন গাড়ি চালাবো। আচ্ছা, তুমি আমার জায়গায় এসো, আমি শিখিয়ে দিচ্ছি। তারপর আমি আকাশের কথা মতো তার জায়গায় চলে এলাম আর গাড়ি ড্রাইভ করছিলাম, কিন্তু একা একা কিছুতেই পারছিলাম না। তাই আকাশ আমাকে সাহায্য করলো। আমরা দুজনে মিলে গাড়ি ড্রাইভ করে চলে গেলাম কলেজে। সেদিনই ছিল আমার কলেজের প্রথম দিন। আমাকে তারা 3 জন ক্লাস পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলো। তারপর তারা বাইরে আমার জন্য অপেক্ষা করছিল, আর ক্লাসরুমে আমার পাশে বসেছিল মারিয়া। আর সেখানে তার সাথে আমার পরিচয়। আমরা ভালো বন্ধু হয়ে উঠি, কিন্তু আমাকে সে একদিনও বন্ধু মনে করেনি। সবসময় পাগলামি করে গেছি, কিন্তু তাকে আমি একজন ভালো বন্ধুই মনে করি। সে ছাড়াও কলেজে আমার আরও কিছু ফ্রেন্ড হয়। এভাবেই কিছুদিন চলে গেল। আমি ড্রাইভ করা সম্পূর্ণভাবে শিখে গেলাম। এখন কলেজে যাওয়া আসার সময় আমিই গাড়ি ড্রাইভ করতাম। আচ্ছা, আমি যেখানে যাই তোমরা আমার পাশে পাশে থাকছো কেন? হঠাৎ এরকম অদ্ভুত প্রশ্ন? না, এমনি আমার জানতে ইচ্ছে করছে যে আমাদের কি বড় কোনো শত্রু আছে যার ভয়ে আমাকে তোমরা সবসময় চোখে চোখে রাখো? আছে, একজন আছে। কে? দুর্জন চক্রবর্তী। সে সর্বদাই আশায় থাকে, কখনো আমাদের বিপদ ফেলতে পারবে। সে সুযোগ পেলে কাউকে ছেড়ে কথা বলে না। দুর্জন আমাদের চিরশত্রু, আমাদের থেকে কোনো অংশে কম নয় সে। আর সেটা ও জেনে গেছে যে তুমি দেশে ফিরে এসেছো। ও, তার জন্যই তোমরা আমাকে এইভাবে ছাড়তে চাও না, তাই না? কাল থেকে আমি কলেজে একা আসবো আর একাই যাব, কিন্তু আনাগোনা করার সময় মুখোশ পরে আনাগোনা করব, তাহলে আমাকে কেউ চিনতে পারবে না। তাছাড়া আমি ছোট থেকে লন্ডনে ছিলাম, আমাকে এই শহরে তেমন কেউ আমাকে বলতে না দিয়ে আকাশ বলতে শুরু করলো। এই শহরের প্রত্যেকটা অলিগলিতে থাকা পোকামাকড় তোমাকে স্পষ্টভাবে চেনে। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তুমি এই শহরের সবচেয়ে বিত্তশীল ব্যক্তি রায় মোহনের একমাত্র ছেলে অভিরায়। তুমি যা বলছো তাও ঠিক আছে, কিন্তু আমি না থাকার পরেও তারা আমাকে এত ভালো করে চিনে কি করে? তোমার বাবার একটা ভুলের কারণে। তুমি দেশে ফিরবে শুনে তোমার বাবা নিজের ছেলেকে শহরে পরিচিত করানোর জন্য সকল টিভি চ্যানেল, পত্র পত্রিকা বিজ্ঞাপন দিয়েছিলেন, যার কারণে তুমি এখন সবার কাছে পরিচিত। কলেজে এসে গেছি, তোমরা এখানে দাঁড়াও, আমি কলেজ থেকে ক্লাস করে আসছি। আমি সেখানে গাড়ি থেকে নেমে গেলাম। তাদের গেটের বাইরে রেখে আমি কলেজের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম দূরে একটা বট গাছের নিচে বসে মারিয়া কি যেন ভাবছিল। আমি ক্লাসে না গিয়ে তার কাছেই গেলাম। হাই মারিয়া। হাই। মন খারাপ কেন তোর? কই না তো। ফাজলামো করিস কেন? সত্যি করে বল, নাহলে আরেকটা দিব। তুই তো জানিস আমার বাবা মা কেউ নেই, কবির কাছ থেকে বড় হয়েছি। আমার কপাল গুনে ওনাদের মতো ফুফাফুফি পেয়েছিলাম। এখন আমি আর ছোট নই, আমি নিজে থেকে ওদের জন্য কিছু একটা করতে চাই। ভাবছি ছোটখাটো একটা চাকরি করব। তো কর, এখানে এত ভাবার কি আছে? কিন্তু কিসের চাকরি করব সেটা ভাবছি। এই মুহূর্তে আমি চাকরি পাবো কোথায়? ও, তাহলে তুই এক কাজ কর, 1 সপ্তাহ অপেক্ষা কর, তারপর আমি দেখছি কি করা যায়। কি করবি তুই? আমার উপর একটু বিশ্বাস করেই দেখ, পরে না হয় কিছু ভাবিস। এটা নিয়ে ভাবা বাদ দে। তাহলে আর কি, চল ক্লাসে যাই।
তারপর মারিয়াকে নিয়ে ক্লাস করে বেরিয়ে এলাম। আমি গাড়ি করে বাড়ি পৌঁছে গেলাম, গিয়ে সবাই একসাথে খেয়ে নিলাম। এমনিতে আমরা একসাথেই খাওয়া দাওয়া করি। বাবা অভি, খেয়ে একটু তৈরি হয়ে নে তো, একটু অফিসে যাবি। বাবা হঠাৎ এই সময় অফিসে কেন? আগে চল, তারপর দেখবি কি হয়। আমি আর কোনো কথা বলিনি। আমি তাকে রইলাম আকাশ, রাসেল আর নয়নের দিকে, কিন্তু তারা বাবার সামনে কিছু বলছে না। কি আর করার, তৈরি হয়ে নিলাম। বাবার হুকুম, যেতেই হবে। কিন্তু আজ আমার সাথে আকাশরা যাচ্ছে না, আজ যাচ্ছে আলাদা 5 জন। বাবার আমি 2 জন 2 গাড়িতে করে অফিসে যাচ্ছিলাম। আমি এখনও আমাদের অফিসের ব্যাপারে কিছু জানি না, আসলে আমাদের অফিসের নামটাও অজানা। আমার এসবের বিষয়ে তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আজ প্রথম আমি অফিসে যাচ্ছি। পৌঁছে গেলাম অফিসে। অফিসের নামটা দেখে অবাক হলাম, কারণ এটা আমার নিজের নামের অফিস, অভিরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। নামটা দেখে অনেক ভালো লাগলো। আমাকে নিয়ে তারা ভেতরে প্রবেশ করছিল, একটা ঘরে নিয়ে তুললো আমাকে। দেখলাম অফিসের সব স্টাফরা একত্রে মিলিত হয়েছে। তারা এই অসময়ে অফিসে কী করছে? হয়তো বাবা মিটিং রেখেছে, তাই তারা একত্রে মিলিত হয়েছে। কিন্তু আমি তাদের সামনে একটা জিনিস দেখে অনেকটা অবাক হলাম, কারণ তারা একটা লাশকে সামনে নিয়ে দাঁড়িয়েছে। লাশের বিষয়ে বাবা যা বললো তা শুনে আমার অনেকটা দুঃখ হলো, কারণ বাবা বললো যে এই লাশটা নাকি আমাদের ম্যানেজার আঙ্কেলের। অনেকদিন ধরে তিনি হসপিটালে ভর্তি ছিলেন। আজ বাবা একটা মিটিং ডেকেছিলেন, আর আজকে তিনি মৃত্যুবরণ করেন। বাবা আজকে মিটিংটা 2 দিন পরে করলে হয় না? আমি বাবার কানের কাছে এসে বললাম, এ নিয়ে আমরা একটু পরে কথা বলছি, আগে তোর আঙ্কেলের দাফনের কাজটা শেষ করি। আচ্ছা। ম্যানেজার আঙ্কেলের দাফনটা আমরাই সেরে ফেলি। তিনি জগতে একাই ছিলেন, না ছিল ওনার কোনো আত্মীয়, না ছিল নিজের কেউ। উনি যেন 3 বেলা শুধু খেতে পান, তাই বাবা ওনাকে এই চাকরিটা দিয়েছিলেন, আর আজ তিনি মৃত। আমরা তার দাফন শেষ করে সেখান থেকে চলে আসলাম, এবং বাবা সবাইকে জানিয়ে দিলেন যে আগামী 2 দিন পর এই মিটিংটা করা হবে, আর এই 2 দিন অফিস বন্ধ থাকবে। তারপর বাবা এসে গাড়িতে উঠলেন, আমাকেও বললেন আমি যেন বাবার সাথে একই গাড়িতে উঠি, আর ড্রাইভারকে বললেন গাড়িকে বাড়ি নিয়ে যেতে। আমি জানতাম না যে বাবা কেন আমাকে ওনার গাড়িতে নিয়ে যাচ্ছেন। হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন। অভি, তোকে একটা কথা বলার ছিল। বলো বাবা। আমি আজকে যে কারণে মিটিং ডাকতে চেয়েছিলাম সেটা কি তুই জানিস? না তো, আমি জানবো কি করে? আমাকে তো বলাই হয়নি। আমি চেয়েছিলাম আমার সকল কিছু তোর নামে করে দিতে, কিন্তু আজ সেটা সম্ভব হয়নি। তাই এই ঘোষণাটা আমি মিটিং এর দিনই করব। কিন্তু বাবা, আমি তো এখন এই বিষয়ে কিছুই বুঝে উঠিনি। কিভাবে কি করতে হয় এসব কিছুই তো আমি জানি না। সেটা তুই আস্তে আস্তে জেনে যাবি। এখন একটা কাজ তোকে করতে হবে। কি কাজ বাবা? আজ তোর ম্যানেজার আঙ্কেল মারা গিয়েছেন, তাই আমাদের কোম্পানির জন্য একটাই ম্যানেজার প্রয়োজন। আর সে বিষয়টা তো দেখবি, একজন যোগ্য ম্যানেজারকে তুই কোম্পানিতে যোগ দিবি। সেই বিষয়টা নিয়ে তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। বাবার আমি বাড়ি পৌঁছে গেলাম। আমার মাথায় একটাই চিন্তা, এমন একজন বিশ্বাসী ম্যানেজার কোথায় পাই? আর সে যদি কোনো রকম চিটিং করে তাহলে তো সর্বনাশ, কারণ একজন ম্যানেজারের হাতে অনেক কিছুই থাকে। কিন্তু কাকে দেওয়া যায় এই কাজ? তখন মনে পড়লো মারিয়ার কথা। সেও তো একটা কাজ খুঁজছিল, তার একটা চাকরি প্রয়োজন। আর আমার পুরো বিশ্বাসের ওপর আছে, কারণ সে আমার ক্লোজ ফ্রেন্ড। সে আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর সে যেমনই হোক আমাকে কখনো ঠকাবে না। আচ্ছা, তাকে একটা ফোন দিয়েই দেখি। অভি বল। আমার সাথে কাল একটু দেখা করতে পারবি? কেন? একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোর সাথে। আগামীকাল তুই আমার সাথে একটা মিট করবি। ওকে, কোথায় আসবো? আমাদের পুরনো হোটেলে। আচ্ছা, কখন আসবো? সকাল 10টায়। আচ্ছা। তারপর আমি ফোন কেটে দিলাম। সবাই একসাথে রাতের ডিনার শেষ করে শুয়ে পড়লাম। এক ঘুমে রাত কাবার। আমি প্রস্তুত হয়ে নিলাম, কারণ মায়ের সাথে দেখা করার জন্য যেতে হবে। আমি তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময়। কোথায় যাচ্ছে অভি? এই তো একটু আমাদের পুরনো হোটেলে, একটু কাজ আছে তাই। তাহলে আমিও তোমার সাথে যাই। আচ্ছা, কিন্তু বাকি 2 জন কোথায়? ওরা মনে হয় ঘুমাচ্ছে। তাহলে তুমি আমার সাথে চলো। আচ্ছা। তারপর আমি আর নয়ন গাড়িতে উঠলাম। সে ড্রাইভ করছিল আর আমি সাথেই বসেছিলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের পুরনো হোটেলে। সেখানে 5 তলায় প্রবেশ করে আমি নয়নকে একটা টেবিলে বসিয়ে রেখে ওদেরকে বলে আসলাম যে নয়নের যা যা প্রয়োজন হয় সব যেন দিয়ে দেয়। আমাদের হোটেল, তাই কেউ কিছু বলে না। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। দেখলাম মারি একটা টেবিলে একা একা বসে আছে। আমি তার কাছে গিয়ে তার চেয়ারটাতে বসলাম। এতক্ষণ ধরে ওয়েট করছি, আর তুই এখন এলি? কথা বলবি ভালো কথা, ঘড়ির দিকে তাকিয়ে কথা বলবি। আমি বলেছিলাম 10টায় আসতে, আর 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি আছে। ও, তা কি জন্য ডেকেছিস? তুই বলেছিলি না যে তোর একটা চাকরি দরকার? হ্যাঁ, তো ম্যানেজারের কাজ করতে পারবি? দূর, ফালতু আলাপ বাদ দে।
সাধারণ একটা কাজ খুঁজছি, তাই পাচ্ছি না। আমার ম্যানেজার। এত বাজে বকিস কেন? যা বলছি তার উত্তর দে। না, পারি না, তবে শিখে নিতে পারবো। আগামীকাল 10টায় আমাদের অফিসে উপস্থিত থাকবি, সেখানে তোর চাকরি কনফার্ম। সত্যি? তোদের তো অফিসের অভাব নেই। তো কোন অফিসে? অভি রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। অভি, প্লিজ একটু দাঁড়াবি? মারিয়া আমার কাছে এসে বলল, এবার বল। তারপর মারিয়া যা করলো তা দেখে শুধু আমি নয়, এই হোটেলের সকল মানুষ অবাক হয়ে গেল। কারণ মারিয়া আমাকে জড়িয়ে ধরলো। সে বোঝাতে চাইছে যে সে আমাকে খুশিতে জড়িয়ে ধরেছে, কিন্তু আমি তার শ্বাস প্রশ্বাসের ঘনত্ব অনুভব করে বুঝতে পারছি এটা সে অন্য কিছু ভেবে জড়িয়ে ধরেছে। এই মুহূর্তে আমি না পারছি তাকে ছাড়াতে, আবার না পারছি তাকে এভাবে রাখতে। অনেক কষ্ট থেকে ছাড়িয়ে আমি সেখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু এসে আরও অবাক হলাম এটা দেখে যে নয়নকে যেখানে বসে রেখেছিলাম সেখানে সে নেই। কিন্তু নয়ন কোথায় গেল? ও তো আমাকে রেখে যাওয়ার কথা নয়, তাহলে কোথায় গেল? আমি একটু দূরে তাকে যা দেখলাম তা দেখে আমার একটুও ভালো লাগছিল না, বরং রাগ আরও বাড়ছিল। কারণ আমি দেখলাম নয়ন আর অন্য একটা ছেলের মাঝে ঝগড়া হচ্ছে। ওই ছেলেটা নয়নের গায়ে পড়ে ঝগড়া করছে। আমি সেখানে গেলাম। কি ভাই, আপনার সমস্যা কি? ওর সাথে এইভাবে ঝগড়া করছেন কেন? দেখ, এই ছেলেটা হোটেলে ঢুকে মেয়েটাকে ডিস্টার্ব করছে, আর আমি কিছু বলাই আমাকে হুমকি দিচ্ছে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি শালাকে টপকে দিই। তোকে আবারও বলছি, এইখান থেকে চুপচাপ চলে যাও, না হলে তোমাদের জন্য বিষয়টা ভালো হবে না। আচ্ছা ভাই, মনে করো আমরা তোমাকে কিছু করতে আসিনি। আমি পুরোটা বলার আগে ছেলেটা বলতে শুরু করলো, তুই কি করবি রে? আরে ভাই কথাটা তো আগে শোনো, আমরা তো শুধু দেখতে এসেছি। আচ্ছা ভাই, তোমার নাম কি? ঈশান, দুর্জনের নাম শুনেছিস? আমি তার লোক। আর রাখ তোর দুর্জান, তুই তো জানিসই না যে আমরা কে। তোর দুর্জান ভাইয়ের জমদূত। তুই যদি এখান থেকে বেঁচেও ফিরিস, তাহলে তুই তোর দুর্জান ভাইকে গিয়ে বলিস ওর জমদূত অভি এসে গেছে, যাকে সে নিজের টোপ বানিয়ে খেলতে চেয়েছিল, কিন্তু সেই অভি দেশে ফিরেছে। সেই খবর তোর ভাই এখনো জানতেই পারেনি। নয়ন কথাগুলো বলে ওকে একটা লাথি দিয়ে জানলার কাঁচ ভেঙে বাইরে ফেলে দিয়েছে। 5তলা থেকে পড়ে ও হয়তো মরেই যেত, কিন্তু ওর ভাগ্য ভালো যে ও সুইমিং পুলে পড়ে যায়, যার ফলে প্রাণ নিয়ে পালাতে পারে। এতক্ষণে মারিয়াও আমার পাশে চলে এসেছে। ওইখানে সুইমিং পুল না থাকলে তো ও মারা যেত। যাক, তাতে কি, ওরা আমাদের চিরশত্রু। তারপরেও কি সাহসে আমাদের হোটেলে এসে নিজেদের দুর্জানের নাম নিয়ে অপকর্ম করে যাচ্ছে। তারপরেও অভি, তোর কোথাও লাগেনি তো? না, তুই আগামীকাল সকালে অফিসে উপস্থিত থাকবি, মনে থাকে যেন। আমি আর নয়ন সেখান থেকে চলে এলাম। যাক, ম্যানেজারের চিন্তা থেকে মুক্ত হলাম। রাত্রে বাবাকে মারিয়ার বিষয়ে সবকিছু খুলে বললাম। বাবাও এতে মতামত প্রকাশ করলো। তারপর অপেক্ষা করতে লাগলাম পরের দিনের জন্য। পরের দিন সকালে আমি, বাবা, নয়ন, রাসেল এবং আকাশ চলে যাই অফিসে। গিয়ে দেখি আমাদের আগে মারিয়া সেখানে পৌঁছে গিয়েছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? মারিয়া বাবাকে বললো। তারপর বাবার সাথে সাথে আমরাও দাঁড়িয়ে গেলাম। ভালো, তুমি কেমন আছো মা? বাবা মারিয়াকে আগে থেকেই চিনতো। জি ভালো আঙ্কেল। অভি, তুই মারিয়াকে নিয়ে মিটিং এ চলে যায়। আচ্ছা বাবা। তারপর আমি আর মারিয়া একসাথে হাঁটতে লাগলাম, আর নয়ন, রাসেল এবং আকাশ আমাদের পিছনে আসছিল। মারিয়া আমাকে ধাক্কা দিয়ে, কিরে, তোর বাবা তো আমাকে নিজের মা বানিয়ে ফেলেছে। ফালতু আলাপ বাদ দে, এটা বাবা এমনি এমনি বলছে। আর মনে রাখিস, বাইরে আমরা যেমনই হই, অফিসে আমাদের সম্পর্ক শুধু বস আর ম্যানেজারের, বুঝেছিস? আচ্ছা সেটা নয়, চাকরিটা হলেই দেখা যাবে। কেন, আমার উপর তোর কোনো সন্দেহ আছে? না, আমি তোর উপর সন্দেহ করব কেন? চাকরিটা আমি করব, তবেই না তুই আমার বস। দেখ মারিয়া, শেষ মুহূর্তে এসে একদম মজা করবে না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা মজা করব না, এবার তাড়াতাড়ি করে পা চালা। আমি আর মারিয়া চলে আসলাম মিটিংয়ে, আর আমার বডিগার্ড 3জন ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের মিটিংয়ের কথাবার্তা ছিল এরকম। আমি আপনাদের সকলকে অনেক দুঃখের সহিত বলছি যে আজ আমাদের মাঝে আমাদের কোম্পানির পুরনো ম্যানেজার জীবিত নেই। কিন্তু একজন ম্যানেজার ছাড়া একটা কোম্পানি কোনোভাবেই চলতে পারে না। তাই আমি ম্যানেজার নির্ধারণের দায়িত্ব দিয়েছিলাম আমার একমাত্র সন্তান অভি রায়কে, আর সে আমার কথা মতো একজন সুযোগ্য ম্যানেজার খুঁজে এনেছে, আর সে হলো মারিয়া চৌধুরী। বাবা মারিয়াকে নিজের পাশে দাঁড় করিয়ে আর সবাই হাততালি দিতে থাকে। আমি আপনাদেরকে আরো একটা খুশির সংবাদ দিতে চাই, আর সেটা হলো
এই কোম্পানিতে এখন আমার পরিবর্তে আমার ছেলে থাকবে। এই চেয়ারের মালিক এখন আমার ছেলে। বাবা আমাকে দেখিয়ে বললো এবং বাকি স্টাফেরা হাততালি দিতে থাকলো। কিন্তু স্যার, আমার মাথায় এখনো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্টাফদের মাঝে একজন বলল, আমাদের জানা মতে এই কোম্পানি থেকে কোনো রকম নিয়োগ বিজ্ঞাপন অথবা ইন্টারভিউ রাখা হয়নি। তাহলে আমাদের নতুন স্যার মারিয়া ম্যাডামের কোন যোগ্যতার ওপর ভিত্তি করে এই দুদিনের মধ্যে ওনাকে যোগ্য হিসাবে মেনে নিলেন? সে প্রশ্নের জবাব না হয় আপনাদের নতুন স্যারই দিচ্ছে, কি অভি? বাবা আমাকে বলল, আচ্ছা বাবা, আপনাদের প্রশ্ন হলো ওকে কোনো ইন্টারভিউ ছাড়া কেন নিয়ে দিলাম, এই তো? জি। তার জন্য চলুন ঘুরে আসা যাক মানুষের অন্য 5টি কোম্পানি থেকে, যেখানে যে কোনো পদে সদস্য নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হয়। কি হয় ইন্টারভিউ নিয়ে? যেখানে যোগ্য ব্যক্তির রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে আর অযোগ্যরা বড় বড় কোম্পানিতে কাজ করে। ভাবছেন এটা কিভাবে হয়? তাহলে শুনুন। একজন ব্যক্তি ইন্টারভিউ দিতে গিয়েছে, তার সকল যোগ্যতা আছে, ইন্টারভিউয়ের সবচেয়ে ভালো পরীক্ষা হয়েছে তার, কিন্তু অবশেষে যখন রেজাল্ট আসে তখন দেখা যায় তার নম্বর সবচেয়ে কম। তার কারণ কি? তার কারণ হলো সেই কোম্পানির লোকেরা আগে থেকে সব কিছু তৈরি করে রেখেছিল। আমার প্রশ্ন হলো, এখানে সব কিছু যেহেতু আগে থেকেই ঠিক করা, তাহলে ইন্টারভিউ নেওয়ার কারণ কি? তার কারণ হলো সে অবশ্যই কিছু সদস্যের কাছে যেন জবাবদিহি করতে না হয়। মাঝখান থেকে স্বপ্ন নষ্ট হয়ে গেল সেই ব্যক্তিদের, যে কিনা এত আশা নিয়ে ইন্টারভিউ দিতে এসেছিল। আর আমাদের এখানে যেটা হয়েছে সেটা যে কাউকে টাকার বিনিময়ে দেওয়ার কাজ নয়, কারণ এই ম্যানেজারের কাজ করতে হলে বিশ্বাসী ব্যক্তির প্রয়োজন হয়। অচেনা কোনো ব্যক্তিকে এই কাজ দিয়ে দেওয়া ঠিক হবে না। আরও কোনো প্রশ্ন আছে আপনার মনে? না স্যার। তারপর তারা সবাই মালিককে ম্যানেজার হিসেবে মেনে নিল। মিটিং এখানে শেষ হয়ে গেল। আমি হয়ে গেলাম অভিরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। সবাই অফিস থেকে বেরিয়ে এলাম, মায়ের সাথে দেখা করলাম। তোকে অনেক অনেক ধন্যবাদ। কেন? আমার চাকরিটা দেওয়ার জন্য, তাও আবার তোর নিজের অফিসে। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এমনিতেও একজনের দরকার পড়তো, সেখানে না হয় তোকেই দিয়ে দিলাম। মারি একটা কথা বলি শোন। বল। তুই তো দেখেছিস তোর উপর বিশ্বাস রেখে সবার কাছে কত কিছু বললাম। যাই হয়ে যাক না কেন, কখনো তোর উপর আমার এই বিশ্বাসটা ভাঙতে দিস না। সেটা তোকে বলতে হবে না। বাই। বাই। মারিয়া চলে গেল তার বাসায়, আর আমি চলে এলাম আমার বাসায়। আমাদের বাড়ির চারদিকে অনেক অনেক পাহারাদার এবং বডিগার্ড থাকে, যার কারণে আমরা সবসময় বাড়ি ফাঁকা রেখেও বাইরে যেতে পারি। সন্ধ্যের সময় বাবার কথা শুনে কেন জানি না মনে অনেকটাই ভয় লাগছিল। আমাদের কোম্পানির একটা কাজে তোকে আগামী 2 দিনের মধ্যে থাইল্যান্ড যেতে হবে। সেখানে 2 দিন থেকে একটা ডিল করতে হবে। বাবা আমি তো অফিসের কাজ তেমন বেশি বুঝি না, সবেমাত্র জয়েন করলাম। এসব কাজে তুমি গেলেও তো হয়। এখন যেহেতু এইসবের দায়িত্ব তুই নিজে নিয়েছিস, তাহলে আমি আর এইসব কাজে যাব না। আর এইসবের জন্য আমাদের নতুন ম্যানেজার এবং একজন অভিজ্ঞ কর্মচারী তোর সাথে দেওয়া হবে। এখন মারিয়ার যাওয়ার কি দরকার? আর এখান থেকে যদি সবাই চলে যাই তাহলে বাসে থাকবে কে আর অফিসকে দেখবে? তার জন্য তো আমি আছি। আর মারিয়াকে একটু এইসব বিষয়ে অভিজ্ঞত হতে হবে, তার জন্যই ওকে তোর সাথে দিচ্ছি। তবুও সেখানে না গেলে কি হয় না? না, আর তোর সাথে বিশ্বস্ত 3 জন বডিগার্ড দেওয়া হবে। তুমি কি নয়ন আকাশদের কথা বলছো? বাবা ওদেরকে তুমি তোমার কাছে রেখে দাও, আমাদের কোম্পানির শত্রুরা সব ফাঁকা পেয়ে আক্রমণ করতে পারে। এখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তোর নিরাপত্তা। বাবা এর ফলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কিছুই হবে না, তুই নিশ্চিন্তে যেতে পারিস। আচ্ছা, আমি সেখান থেকে নিজের ঘরে চলে এলাম। আমার মনে হচ্ছে আমি একটা বিপদের আশঙ্কা পাচ্ছি, মনে হচ্ছে আমাদের কোনো বিপদ আসতে চলেছে। এসব ভেবে আমি শুয়ে পড়লাম। আগামীকাল আমাকে একটা কাজ করতে হবে। এমন তো হতে পারে যে আমাদের মধ্যেই কেউ দুর্জনকে খবর দেবে যে আমরা সকলে দেশের বাইরে যাচ্ছি, আর এর ফলে ও এই সুযোগকে কাজে লাগাবে। এসব ভেবেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সবার অজান্তে একটা কাজ করে ফেললাম। আমাদের সমস্ত বাড়ি অফিস যা কিছু আছে সব কিছুকে আমার চোখের ভেতর নিয়ে নিলাম। তারপর বাবাকে বললাম, বাবা আমি মায়ের সাথে কথা বলতে পারবো না, তুমি বলে দাও যে আমরা আগামীকাল থাইল্যান্ড যাচ্ছি। আচ্ছা, এই বিষয় নিয়ে তুই চিন্তা করিস না, আমি দেখছি। আচ্ছা। তারপর আকাশকে নিয়ে একটু বাইরে বেরোলাম। সারাদিন ঘুরে রাতে বাসে এলাম। ওটা দেখলাম মারিয়ার ফোন এসেছে, ফোনটা রিসিভ করলাম। বল। আগামীকাল নাকি আমরা থাইল্যান্ড যাচ্ছি? কেন বাবা তোকে বলেনি? আঙ্কেল বলেছে, বলতে জানতে পারছি। কখন কোথায় থাকবো?
সকাল 9টায় এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবি, সেখান থেকে রওনা দেবো। আচ্ছা এখন রাখছি, বাই। হুম, বুঝতে পারছি মারিয়া অনেকটাই খুশি হয়েছে। আমি আগে থেকে সবাইকে বলে দিয়েছি যে আমরা কাল থাইল্যান্ড যাচ্ছি। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে মায়ের ডেকে ঘুম থেকে উঠলাম। এখন ভালো করে সকাল হয়নি। তারপর রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা 4জন একটি গাড়ি নিলাম। আমার সাথে আছে রাসেল, সে ড্রাইভ করছে, আর নয়ন আকাশ পেছনের সিটে বসেছিল। আমাদের যেতে একটু দেরি হয়ে যাচ্ছিল। রাসেল, আমাদের এয়ারপোর্টে যাওয়ার জন্য দ্বিতীয় কোনো সহজ রাস্তা আছে যেখান দিয়ে গেলে তাড়াতাড়ি হবে? একটা রাস্তা আছে। রাসেল এই কথাটা বলতে আকাশ পেছন থেকে রাসেলকে একটা ইশারা করলো। সাথে সাথে রাসেল না বলতে শুরু করলো। না, দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখো আকাশ, তুমি এই মুহূর্তে যে কাজটা করলে সেটা কিন্তু আমার চোখে পড়ে গেছে। সত্যি করে বলো। আরে অবি, এখানে মিথ্যা বলার কি আছে? আর কোনো রাস্তা নেই। রাসেল, আমি শেষবারের মতো বলছি, আমি জানতে চাইবো না সেখান দিয়ে যাওয়ার জন্য তোমরা অমত করছো কেন। বেশি দেরি করো না, সময় খুব কম। আমি চাই না আমার জন্য এতগুলো লোক দাঁড়িয়ে থাকুক। আমি জানি আমি না গেলে বিমান ছাড়বে না। আসলে আরেকটা রাস্তা আছে, কিন্তু আঙ্কেলের নিষেধ আছে। সেই রাস্তার খবর যেন আমরা আপনাকে কখনো না দেই। তুমি সেই রাস্তা দিয়ে চলো। আচ্ছা। তারপর রাসেল সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। আমি জানতে চাইনি যে বাবা সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কেন মানা করছিল। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম সামনে অনেকগুলো ট্রাক আনাগোনা করছে। একটা বাজে গন্ধ আসছে ওখান থেকে। রাসেল গাড়িটা দাঁড় করে দিল। আমাদের এখান দিয়ে না আসাটাই উচিত ছিল। দাঁড়াও, আমি দেখছি, আমি বলে বাড়ি থেকে নেমে গেলাম। ওরা পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি না শুনে সামনে যাচ্ছিলাম। তারা আমার পেছন পেছন নেমে আসলো। আমি অবাক তখনই হলাম যখন দেখলাম আমাকে দেখে একটা লোক গাড়ি থেকে তাড়াহুড়ো করে নেমে পালাচ্ছিল। ভালো করে দেখলে বুঝলাম এটা তো সেই ছেলেটা, আমাদের পুরনো হোটেলে যার সাথে ঝগড়া লেগেছিল, ঈশান। কিন্তু ও আমাকে দেখে পালাচ্ছে কেন? না, ওকে থামাতে হবে। সকল রহস্য আমাকে ফাঁস করতে হবে। তাই সেই ছেলেটা নেমে পালানোর আগে আমি তাকে ধরে ফেলি। কি হলো, পালাচ্ছিলি কেন? কিছু না, এমনি। তোদের গাড়িতে এসব কি? আর তোর সাথে পিস্তল আছে, তাহলে আমাকে আক্রমণ করছিস না কেন? আমাকে মাফ করো, আমাকে ছেড়ে দাও। বুঝলাম না, ওর সাথে অস্ত্র থাকা সত্ত্বেও ও কেন আমাকে আঘাত করছে না। আগে আমাকে সবকিছু খুলে বল, নাহলে তোকে আমি এখানেই মেরে দেবো। ওর পেছন থেকে পিস্তলটা মাথায় ঠেকে বললাম, তোমাকে আক্রমণ করলে তোমার বাবা আমাদের ছাড়বে না। আর তোমাকে আমার পরিচয় দিলেও তোমার বাবা আমাকে ছাড়বে না। তাই সেদিনই হোটেলে তোমার সাথে নাটক করেছি। পরিচয় নাটক? কি বলছিস সব? আমি বলার সাথে সাথে সে দৌড়ে পালালো। আসলে আমি তাকে পালাতে দিয়েছি। ওর পিস্তলটা আমার হাতেই রয়ে গেল। মাথায় এখন হাজারো প্রশ্ন করছে। আমার সাথে নাটক চলছে, কিন্তু কেন? ও তো দুর্জনের লোক, তাহলে ও বাবাকে ভয় পাবে কেন? আমাকে সব জানতে হবে। অন্যদিকে রাসেল, নয়ন আর আকাশ আমার পাশে চলে এসেছে। ওসব ফালতু, চলো, তোমার সময় হয়ে গিয়েছে। আকাশ আমার হাত ধরে। আবারও নাটক? কারা তোমরা? কেন আমার সাথে সকলে মিলে নাটক শুরু করছো? আমাকে নিয়ে খেলা করছো কেন তোমরা? আমি চিৎকার দিয়ে সবাইকে বললাম। আমার চিৎকার সব কটা ট্র্যাকের ড্রাইভার নেমে এসেছে। এসব তুমি পরে জানতে পারবে, এখন চলো। আমি এখনই জানতে চাই এই সকল ট্র্যাকে কি আছে, আর এগুলো কার? কে দূরযান? তার সাথে আমাদের কিসের শত্রুতা? আর আমার সাথে এসব নাটক কেন হচ্ছে? আর তোমরা আমার থেকে এসব কেন লুকিয়েছো? এই সকল প্রশ্নের উত্তর আমার এক্ষুনি চাই, নাহলে আমাকে এক পায়ে এখান থেকে কেউ নড়াতে পারবে না। এসব যা হচ্ছে সব তোমার বাবার কথাই হচ্ছে। আমরা শুধু চরিত্র। তুমি জানতে চাইছো না এসব ট্রাকে কি আছে? এখানে আছে সকাল অবৈধ অস্ত্রশস্ত্র। আর এগুলো তোমার বাবার। আর দুর্জন হলো এই শহরের ত্রাস, সন্ত্রাস সে। তার সাথে আমাদের ঝগড়া হয় এসব অস্ত্র নিয়ে, যার ভাগ দুর্জনও চায়। আর সেই দিন হোটেলে তোমার সাথে নাটক করার কারণ হলো তুমি যেন ঈশানের পরিচয় না জানতে পারো। কারণ তোমার বাবার এসব কাজে দেখাশোনা করে ঈশান। আর তাই আজ ঈশান তোমার উপর অস্ত্র ওঠায়নি। তোমার কাছে যেন এসব বিষয় গোপন রাখি, তার জন্য তোমার বাবা আমাদের আদেশ দিয়েছিলেন যে কোনো মূল্য আমরা যেন এসব লুকিয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। তোমরা পেরেছো, ঠকেছি শুধু আমি। আমি আজও জানতাম না যে আমার বাবাও সন্ত্রাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি নাটকের পরিচালক। তাহলে কি তুমি এখন থাইল্যান্ড যাচ্ছ না? যাব, কিন্তু আসার নিশ্চয়তা নেই। চলো। আমি সবাইকে নিয়ে গাড়িতে উঠে গেলাম। খুব তাড়াতাড়ি পৌঁছে এলাম এয়ারপোর্টে। মারিকে নিয়ে বিমানে উঠে গেলাম। আমার পাশের সিটটা ছিল মারিয়ার। সে ম্যানেজার, তাই সে সবসময় আমার পাশেই থাকবে। আমাদের সাথে একজন মধ্যবয়স্ক লোক এসেছেন, তিনি আমাদের সব কিছু বুঝিয়ে দেবেন। কিছুক্ষণ জেগে থেকে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখলাম আমি মারিয়ার কোলে শুয়ে আছি, আর সে আমার মাথার চুলগুলো হাত বুলিয়ে দিচ্ছে। হয়তো ঘুমের ঘোরে তার কোলে পড়ে গিয়েছিলাম। আমি সরি বলে উঠে বসে পড়লাম। সরি বলার কি আছে, আমার তো ভালোই লাগছিল।
তোর ভালো লাগায় কার কি আসে যায়? এমন করে বলছো কেন? মারি আমার কাঁধে হাত রেখে বলল, আরে আরে এটা কিভাবে কথা বলছিস? বস হিসেবে নাকি ফ্রেন্ড? একেবারে তুমি করে বলছিস। বয়ফ্রেন্ড হিসেবে বলছি। মার খাবি। আমাদের পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে? বেশি সময় নিবে না। এই প্রথম এরোপ্লেনে চললাম, ভাবলাম তুই সাথে থাকলে মজা করবো, আর তুই এদিকে আরাম করে ঘুমাচ্ছিস। ঘুম পাচ্ছিল তাই ঘুমিয়ে পড়ছিলাম। আমি কি জানতাম নাকি তুই এত প্লেন মাথা নিয়ে এখানে এসেছিস? হুম। এবার চুপ থাক, নাহলে এখান থেকে ফেলে দেবো। তুই চুপ করে থাক, আমি কথা বলি না। জানি তো কথা বলিস না, বেশি বক বক করিস। এখন কিন্তু সত্যি সত্যি ফেলে দিব। আমি জানি তুই পাবি না। মেন্টালরা কথা বলায় ফার্স্ট আর কাজের সময় লাস্ট। তুই থাক এখানে, আমি চলে যাচ্ছি। মারিয়া সেখান থেকে উঠে পেছনে চলে গেল। অনেক রেগে আছে তাই এরকম আচরণ। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। আমি কিছুক্ষণ একাই বসে এলাম। অবশেষে পৌঁছে গেলাম থাইল্যান্ড। আমরা সকলে নেমে গেলাম। আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে একজন মেয়ে। মেয়েটি আমার নাম লেখা একটা সাইনবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়েছে। মেয়েটাকে দেখতে অনেক সুন্দরী, কিন্তু একটুও ভালো লাগে না। আমি ওই মেয়েটার সাথে একবারও কথা বলিনি। আকাশ সব সময় ওর সাথে কথা বলেছিল। ওই মেয়েটা আমাদের নিয়ে গেল থাইল্যান্ডের একটা বিরাট হোটেলে। আজ রাতটা নাকি আমাদের এখানে থাকতে হবে। রাস্তায় মারিয়া আমার সাথে একটাও কথা বলেনি। হয়তো রাগ এখনও কমেনি। হোটেলে এক একজন মানুষের জন্য এক একটা রুম সেট করা। আমার পাশের রুমটাই মারিয়ার। আমি রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। এমনিতেই ক্লান্ত লাগছিল, কিন্তু কে জানতো যে হোটেলেও ঝামেলা আছে।